কেঁদে ফেলি, আমি ভীষণ কেঁদে ফেলি, মানে এত কাঁদছিলাম। কাঁদতে কাঁদতে নিজেই নাকি কখন বলেছি, বাদশা এবার তুই কাঁদলে তোর শরীর খারাপ হয়ে যাবে বলে আমার নাটক দেখতে আরম্ভ করেছি আমি। ওটা কি করে তোমার শুরু হলো এবং সেটা কি করে শেষ হলো এবং সেটা কি করে উতরোলে, এই পুরোটাই তুমি একটা বলো, যাতে নতুন যারা যারা যাদের এই সমস্যাটা হচ্ছে তারা উতরে যেতে পারে। বাট আমার যেটা আছে, আমার সেটা একটা এডিকশন প্রবলেম আছে, এবং সেটা চিরকালই আমাদের আছে বলতে হবে। কলকাতা শহরে এখনো ঠিকঠাক রিহ্যাব আছে না? বাড়িতে মদ খায়, প্রচন্ড ভীষণ অশান্তি, বউয়ের সঙ্গে ঝগড়াঝাটি, এটা তো মানে এটা তো নিচের তলা থেকে ওপর তলা, ওপর তলা থেকে নিচের তলা, এটা কমনলি একটা পারিবারিক সমস্যা। তো হুম। আমি রিহাব থেকে বেরোনোর পর আমার সঙ্গে আমার বাবা মা দীর্ঘদিন ছিলেন তোমার বাড়িতে এসে আমার বাড়িতে এসে, কারণ মিঠুন দা বলতেন যে প্রতিভা চালানোর একটা প্রতিভা দরকার। ওফ, এটা খুব বড় কথা। আমি এখন সত্যি দিদি বুঝতে পারি হুম। দুঃখ পাওয়া কত ইম্পর্টেন্ট। হ্যাঁ। তখন আমাদের অলরেডি সেপারেশন হয়ে আচ্ছা, গেছে, তো ঠিক উই আছে। ওয়ার হ্যাঁ। অলরেডি ডিভোর্সড দেন। হ্যাঁ, সত্যি ওর জীবনটা খুব ইন্সপায়ারিং। আর অর্ধাঙ্গিনীতে এই চরিত্রটা ছিল না। না তো? তো আজও অর্ধাঙ্গিনীতে এক একটি মাত্র নতুন চরিত্র, নতুন গুরুত্বপূর্ণ চরিত্র, যেটা আমি করছি। নমস্কার, নিবেদিতা অনলাইনে আপনাদের স্বাগত। আমার সঙ্গে ইন্দ্রাশিস রায় এসছে গল্প করতে। থ্যাংক ইউ আমার চ্যানেলে নমস্কার। ওয়েলকাম। হ্যাঁ, খুব ভাল লাগছে তুমি এসছো। আর ইউজুয়ালি আমরা এখানে বসে মানে যারা আমরা এখানে আড্ডা টাড্ডা মারি আর কি, এরকম ভাবে ক্যামেরার সামনে, তাদের কি হয়, ক্যামেরাটা কিছুক্ষণ পরে ইয়ে হবে যে ভরে যায়, কারণ এতক্ষণ আড্ডাটা চলে। হ্যাঁ, তো আমার মনে হয় তোমারও ভাল লাগবে কথা বলতে। তো আর আমাদের জন্য তো মানে সত্যি এই সময়টা একটুখানি বেশি ব্যস্ততার। আর যেহেতু আমার সিরিয়ালটা একদম নতুন, এই সবে শুরু হয়েছে, একটা নতুন চ্যানেলে শুরু হয়েছে, আমি আশা করি সকলে দেখছেন। তো সেটা একটা তো অ্যাডেড প্রেশার আছেই, নতুন চ্যানেল, তারপর নতুন সিরিয়াল, তো সমস্তটা নামটা মিলিয়ে। কি বলতো? নামটা তো যারা দেখে ফেলেছেন অলরেডি, যারা দেখছেন রোজ, তারা জানেনই। যারা এখনো দেখছেন না, দেখবার প্ল্যানে আছে শ্রীমান ভগবান দাস। আহ, এখানে ভগবান দাস পল্টুদা করছেন, মানে আমাদের খুবই প্রিয় বিশ্বনাথ বসু। আমি সবাইকে ডাকনাম ধরে ডাকি, আমাকে খুব লোকে বকাবকি করে এই নিয়ে, কিন্তু আমি কি করব, এটা আমার না, অভ্যেস হয়ে ডাকনাম গেছে। ধরে ঢোকে, ভালো নামটা বলে দাও, তাহলে দর্শকরা বুঝতে হ্যাঁ, পারবে। আসলে কিছুই না, এমন একটা পাড়ায় এমন ভাবে বড় হয়েছি, তো হ্যাঁ। এবং সবার সঙ্গে মিলে মিশে, তো ডাকনামটাই আমার কাছে সেটাই। এতটা অভ্যস্ত আমি লোককে তো এবার, এই কারণ সিরিয়ালটা মানে যেটা লোকে দেখছেন এখনো, দুর্ভাগ্যক্রমে আমার দেখা এখনো হয়ে ওঠেনি, তো আমি নিশ্চয়ই দেখবো। সেটা একটু একটু জাস্ট ছোট্ট বিষয়টা বলো তো। ছোট্ট বিষয়, খুবই কি বলবো, আহ, মানে খুব ইন্টারেস্টিং একটা, আমি বাংলা শব্দটা খুব খোঁজার চেষ্টা করলাম, পেলাম না, ওর কেন আমি জানি না। কিন্তু কনসেপ্টটা হচ্ছে যে ভগবান শিব মহাদেব মর্তে চলে এসেছেন, হ্যাঁ। এবং একজন একদম সাধারণ নাগরিক হয়ে আমাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। তিনি একজনকে বেছে নিয়েছেন, যিনি ভগবানকে দেখতে পান, কিন্তু একদম মানুষ রূপে, একদম জিন্স কুর্তা পরে ঘুরে বেড়ায় সে। তো সে কখনোই তাকে বলে দেয় না যে ও এইটা করলে এটা হবে, বা তাকে এরকম হাত তুলে একটা বর দিয়ে দেয় না যে যা তোর সমাধান হয়ে গেল এই ইয়ের। আচ্ছা, এই কিন্তু এই শিবের চরিত্র কে করছে? শিবের চরিত্র আমি করছি, যার জন্য আমাকে এই আজকে একটু ছুটি কাটিয়েছি বলে 2-3 দিন আমি দাড়িটা রাখতে পেরেছি। দাড়ি আমার খুব প্রিয়, এবং বড় চুল। তো এই লুকটা আমার আগে কখনোই হয়নি। হ্যাঁ। তো আমি এটা ক্যারি করতে ভালোবাসছি, একটা অভ্যেস হচ্ছে বলে। উম, খুবই নতুন তো এই রূপটা আমার কাছে, তো সেটার জন্য একটা দাড়িটা রাখছো না কারণ সচ্ছলতা তোমাকে দরকার। তো ফলস ওইগুলো পড়তে হবে নাকি? না, তোমার ফ্রেশ? হ্যাঁ। একদম ওকে। ফ্রেশ। ও। এটা নিয়ে খুবই দ্বন্দ্ব ছিল আমরা যখন কাজ শুরু করছি।
মানে শিব ঘুরে বেড়াচ্ছে একটা আস্ত মানুষের মতো। একদম মানুষই, হ্যাঁ হ্যাঁ। একদম সে মানুষ। তো আর বলো না, আমার এটা কেটে যাবে এবার দেখ, তো স্পয়লার হয়ে যাবে ব্যাপারটা। আমি হ্যাঁ। আর গল্প নিয়ে কিছু বলছি না, কিন্তু আমি খুব বলছি যে এই আর কনসেপ্টটা বিশ্বনাথ কি কি হয়েছে? কমন ম্যান আচ্ছা, এবং যে দেখতে পায়। যে দেখতে পায়, এবং তিনি কিন্তু আমার মনে হয় বিশ্বনাথ দার মতো কমন ম্যান খুব কম মানুষ করতে পারতেন হুম বাংলায়। হুম। খুব খুব বড় ইম্পর্টেন্ট অভিনেতা। এটা, ভীষণ বড় মাপের অভিনেতা তো বটেই। ওনার সাধারণ জীবনযাপনের যে চর্চা এবং তার তার যে অবজারভেশন, হুম হুম, হুম, হুম। সেটা মারাত্মক। আমি খুব লাকি যে আমিও শেষ দেখলাম কিলবিল সোসাইটিতে, ওই চরিত্রটা কি করেছে, আমি তো অসাধারণ। সিনেমা হল থেকে আমি তো বেরিয়ে পারিবারিক লোক, কিন্তু খুন করে দিচ্ছে, এদিকে সন্তান দেখতে দেখতে কাঁদছে, অদ্ভুত না? অপূর্ব। আমি সিনেমা হল হ্যাঁ। থেকে বেরিয়ে গাড়ি চালাতে চালাতে ফোন হুম হুম। করে দিয়েছি, এবং বলেছিলাম যে সবাইকে, আমি শ্রীদাকে ফোন করলাম, সবাইকে ফোন করলাম, কিন্তু আমি পল্টুদাকে ফোন করে বললাম, আহ, তুমি যেটা করলে সেটা হলো লর্ডজায়ডা 6 মাইল, যেটা কার পার্কে গিয়ে পড়লো, যেটাকে আমরা হ্যাঁ মানে চলতি ভাষায় বলি যে মাঠের বাইরে ফেললি হ্যাঁ বলটা, হ্যাঁ একদম কার পার্কে গিয়ে একটা হ্যাঁ। ভালো মার্সিডিজ বেঞ্জের ওপর বলটা বলটা পড়ে পড়ে কাঁচটা হ্যাঁ, ভেঙেছিল। পল্টুদার একদম ঠিকই পারফরমেন্সটা বলেছো। মানে দারুণ। হ্যাঁ। এটা আমার গায়ে ওটা কাঁটা না দিচ্ছে। আমি মেয়েদের ভাষায় বলতে গেলে পুরো একটা সাজগোজের মাঝখানে একটা টিপ। একদম একদম কৌশানিও এত ভালো করেছে, আর কি বিষয়টা আমার ভীষণ দারুণ। ভালো আমি লেগেছে। কৌশানির সঙ্গে অনেকক্ষণ আলোচনা করেছি এই নিয়ে। দারুণ হ্যাঁ দারুণ হ্যাঁ হ্যাঁ। দারুণ কাজ করেছে। পরমও দারুণ। ফাটিয়ে দিয়েছে, ছবিটা ভালোই হয়েছিল। এনিওয়ে, এবার তোমার কথায় ফিরি। তো এই তো তোমার সিরিয়াল চলছে, তুমি বহুদিন বাদে সিরিয়ালে কাজ করছো। বহুদিন বাদে ঠিক না আচ্ছা, এনে, কৌশিকদার ছবিও তো করছো। হ্যাঁ, কৌশিকদার ছবি শুটিং হয়ে গেছে এবং কৌশিকদার ছবি রিলিজ ছুঁই ছুঁই হবে বলো তো, শিগগিরই। কেসটা কি হচ্ছে? কিছুই হচ্ছে না। যারা অর্ধাঙ্গিনী দেখে ফেলেছেন, বহু মানুষ দেখেছেন, এটা নিয়ে আর কিছু হ্যাঁ, করার সব নেই, এটা বাঙালিরা নিয়ে অলমোস্ট সবাই দ্বন্দ্ব দেখেছে। নেই কোনো। হ্যাঁ। এবং কৌশিকদার ছবি কিন্তু প্রাক্তন ভালো মানে বেশি প্রাক্তন না অর্ধাঙ্গিনী বেশি প্রাক্তন, সেটা নিয়ে। না না, হ্যাঁ অর্ধাঙ্গিনী আজও অর্ধাঙ্গিনী। আমি হ্যাঁ। অর্ধাঙ্গিনীর তো দর্শক, সেখানে তো আমি কাজ করিনি। হুম। আমি খুব লাকি যে আমাকে এইটাতে তুমি কোন চরিত্রটা করছো? এইটাই বলতে যাচ্ছিলাম যে আর অর্ধাঙ্গিনীতে এই চরিত্রটা ছিল না। না তো। তো আজও অর্ধাঙ্গিনীতে একটি মাত্র নতুন চরিত্র, নতুন গুরুত্বপূর্ণ চরিত্র, যেটা আমি করছি। সে কি চুন্নি লাভ কিন্তু ইন্টারেস্ট হবে নাকি না? এইটা তো আমি বলছি, এটা এইটা বলা যাবে না। বলা যাবে নাটা আমরা সবসময় বলে দিই যে এটা না, বলবো না, এটা করবো না, এই কিন্তু লোকে বুঝে যায়। হ্যাঁ, কিছু একটা বুঝে যায়। কিন্তু এইটা আমি আমাকে কৌশিক দা বেসিক্যালি প্রথমে বলেছিলেন, তারপর আমি সত্যি নিজেও রিয়েলাইজ করেছি চরিত্রটা করার সময় এই চরিত্রটা নিয়ে কথা না বলাই ভালো। কারণ এমন তো নয় যে আমাকে আহ, বিশেষ করে কৌশিক গাঙ্গুলির ছবি, তার উপর অর্ধাঙ্গিনীর একটা সিকুয়েল, যে প্রমোশনের জন্য অনেক কিছু বলে দিতে হবে, আর আমি এখানে আমার ছবি প্রমোট করতে বলতে পারছি হবে না। না, তো বলতেও কিন্তু হবে না, এইটা আমি আমি বলছি জানি। অর্ধাঙ্গিনীটা দেখার পরে যে আমাদের যে মনের যেটা ছিল যে কৌশিকের সঙ্গে আবার দেখা হয়ে গেল, লাস্ট যেটা হুম। ছিল যে বাচ্চা নিয়ে কৌশিক উইথ আহসানের সঙ্গে দেখা হয়ে গেল, একটু ও চুন নিয়ে গিয়ে চলে গেল। তো ওখানেই বোঝা গেছিল তারপর তো ওখানে জীবনটা থেমে থাকবে না, কিছু তো একটা হবে। এবং যেটা হবে সেটা যেদিকেই আসুক, কেউ তো একটা আসবে বা কেউ আসবে না, এটাও হতে পারে। এরমও হতে পারে কৌশিক হয়তো আবার প্রথম মহিলার সঙ্গে বা প্রথমা স্ত্রীর সঙ্গে এমন বন্ধুত্ব হয়ে গেল, একটা কমপ্লেক্স তৈরি হলো। অথবা হতে পারে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে অন্য কিছু একটা হলো, অথবা প্রথম স্ত্রীর সঙ্গে। ফলে তুমি যখন গেছো তখন ওই কমপ্লেক্সের জটিলতাতে যে ঢুকেছো, এটা তো আমরা বুঝে গেছি। হ্যাঁ, এইটাই যে ওখানে জটিলতায় তো আমি এটা আমি জানতেও ঢুকেইছি। চাই না, কারণ এটাতে স্পয়লার হয়ে যাবে। স্পয়লার তো হবেই, আর মানুষ দেখবেন আজ হ্যাঁ। অর্ধাঙ্গিনী, কারণ আমার এটা তো সত্যি বিশ্বাস। দেখবেন তো, আমি জানিও যখন তারা দেখবেন, কিছু বলারই মানে, এটা খুব দরকার নেই। সারপ্রাইজিং একটা এলিমেন্ট, থাক, এই খুব একটা সারপ্রাইজটা তারা হলে গিয়ে এনজয় করুক। পান। আমি চাই সেটা, হ্যাঁ। তাতে তারা অনেক বেশি আনন্দ পাবে। আচ্ছা, এবার বলো যে তুমি তো বহুদিন বাদে সিরিয়াল এবং সিনেমা দুটোতেই এলে, তাই তো? এই যে বহুদিনের গ্যাপ, এটার তো একটা কারণ আছে, সেই কারণটাতে একটু আমরা এবারে আমি আসি। প্রথমে বলি যে কারণটায় আমি ঢুকছি, কিন্তু আমি এটা বারবার শুনছি, এবং আমি যেখানে যাচ্ছি আমাকে বলা হচ্ছে যে আমি অনেক দিন কাজ করিনি বেসিক্যালি। কিন্তু
আমাদের তো কোভিড এর পর লাইফটা একটু বদলেছে। এটা এখন আমরা পুরোটা স্বাভাবিক হইনি, আমরা অনেকটা এগিয়ে এসেছি কিন্তু পুরোটা স্বাভাবিক হয়নি। কোভিড এর পরপরই আমি পরপর তিনটে খুবই ভালো সিরিয়ালে কাজ করে ফেলেছি। ধুলোকণা, বালিঝড় আর জল থই থই ভালোবাসা। কোনো ব্রেক নিইনি। তো সেইখানে দাঁড়িয়ে মানুষ না না আমায় রোজ দেখতে পেয়ে গেছেন না, বলে। জল থইতে ভালোবাসাটা থেমে গেছে, কিন্তু হট করে থেমে গেল। তারপরে না, ধুলোকণাটাও। হ্যাঁ, বালিঝড় তো সবার আগে থেমে গেছে, হ্যাঁ, খুবই কি যে কম কারণে হয়তো মনে হচ্ছে যেন যে তুমি কারণে। হয়তো, হ্যাঁ। কোনো কারণ ছাড়া এগুলো বেসিক্যালি অনেক রিজনস থাকে যেগুলো আমাদের আলোচ্য বিষয় নয় আর কি। আমি হুম যাই, আমাদের কাজে না খুব আনন্দ আছে। হুম হ্যাঁ, একটা মেকআপ রুমে এতজন বসা একসঙ্গে আনন্দ, এত একটা 75-100 জনের ইউনিট থাকে, তাদের সঙ্গে রোজ দেখা হওয়া, এবং আমরা যে কাজটা করি সেটা একটা আনন্দ দেয়। তো আমি সেই আনন্দটা এত মত্ত থাকি, আমি আর বাকি কিছুর মধ্যে ঢুকতে ভালোবাসি না। না, সেটা বুঝলাম, কিন্তু আজকাল বলে যে বয়স্ক যারা একটু, হ্যাঁ, সিনিয়র যারা, তারা বলে যে আগের তুলনায় পরিবেশ অনেক খারাপ হয়ে গেছে, মানুষে মানুষে বন্ধুত্ব কমে গেছে, কেউ কারোর সঙ্গে কথা বলে না, সবাই কথা বললে, আমাকে কিছুদিন আগেই একটা ইন্টারভিউতে সম্ভবত শাশ্বত, আমি যদি খুব ভুল না করে থাকি, আমার যদি স্মৃতি না ইয়ে করে, বিট্রে করে, মনে হয় শাশ্বতই বলেছে যে এখনকার ছেলে মেয়েরা কথা বললে বেশিরভাগ সময় কথা বলে কে কোন ডিপ্রেশনের ওষুধ খায়, কে কোন সাইকিয়াট্রিস্টের কাছে যায়, হ্যাঁ, এই সমস্ত। কিন্তু আমাদের সময় এরকম ছিল না, আমরা হই হই করে গল্প করতাম, এ করতাম। এখন এইগুলো যে গল্প হয়, কথা হয়, তারও তো নিশ্চয়ই রিজন আছে। তো কিছু তো কারণ আছে, আমাদের এত বেশি ডিজিটাল মিডিয়ার ইনফ্লুয়েন্স, হুম। এত বেশি মানে গ্লোবালি আমরা এত বেশি জানতে 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 রহস্যটা চোখের সামনে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে যাচ্ছে, মানে হুম। কল্পনার রহস্য যেটা, সেটা রঙিন জীবন বলে কিছু থাকছে না, নিজের হুম। জীবনটাই উল্টো দিক দিয়ে রঙিন হতে চলেছে। তো সব মিলিয়ে আমি তোমার কাছ থেকে জিজ্ঞেস করছি, তোমার যে যে তোমার জীবনে পরপর পরপর কিরকম অধ্যায়টা গেছে, ভালো মন্দ মিশে, তুমি যদি একটু শেয়ার করো যতটা তুমি পারবে। আমার জীবনটা খুব স্বচ্ছ এবং আমার জীবনটা নিয়ে আমি খুব লুকোচুরি কমই করেছি। ভালোও লাগে না আমার সেটা করতে, যার জন্য আমার জীবনটা আমার কাছে এই পয়েন্টে দাঁড়িয়ে আমার মনে হয় খুব সহজ। হুম। কারণ আমি লোকের সঙ্গে আলোচনা করতে পছন্দ করি, আমি খুব রাগ ঢাক পছন্দ করি না। এটা তুমি কখনো রাগী ছিলে? আমি খুব এখনো রাগি, কিন্তু আমি হ্যাঁ। সেটা কন্ট্রোল করতে শিখে গেছি। এবং আমার রাগটা খালি, কি বলবো, হ্যাঁ, মাঝে মধ্যে খুব এদিক ওদিক প্রকাশ পেয়ে যায়, কিন্তু মেজরলি সেটা আমার বাড়ির লোক দেখে, হুম। আমার কাছের মানুষেরা তুমি দেখে। ভায়োলেন্ট হয়ে যাও? ভায়োলেন্ট হয়ে গেছিও। কাঁদো, সবার সামনে কাঁদতে পারো? ভীষণ, ও, কেঁদে ফেলতে পারো? এটা দ্যাটস গুড, ভীষণ কেঁদে ফেলতে, সেটা ভালো। কেঁদে ফেলি, আমি ভীষণ কেঁদে ফেলি। মানে আমি আগের দিনই একটা নাটক দেখতে গিয়ে আহ, কেঁদে ফেলছিলে? এত কেঁদেছি, আমার আহ, এক পাশে ঋধিমা বসেছিল, এক পাশে মোহর বসেছিল, দুজনে মিলে দেখেছে পুরো বিষয়টা, এবং আমি এত কাঁদছিলাম। কাঁদতে কাঁদতে নিজেই নাকি কখন বলেছি, বাদশা এবার তুই কাঁদলে তোর শরীর খারাপ হয়ে যাবে বলে আমার নাটক দেখতে আরম্ভ করেছি আমি। আমার মানে ভীষণ কান্না পায়। তোমার বড় এক নাম বাদশা। আমার ডাকনাম বাদশা, এটা অনেকেই জানেন, হ্যাঁ। এবং আমাকে আমার কাজের জায়গায় অনেকে হুম, বাদশা বলে ডাকে। হুম। তো কি নাটক দেখতে গেছিলে? নাটক, সেটাই বলতে যাচ্ছিলাম, যারা দেখেনি এখনো তাদের অবশ্যই দেখা উচিত। ইচ্ছে মতো দলের, সৌরভ পার্বতীর ডিরেকশনে, যে জানলাগুলোর আকাশ ছিল, যারা আমরা 80-র দশকের মাঝামাঝি বা শেষের দিকে জন্মেছি এবং 90-এর দশকটা পুরোটা সেন্স করেছি, তাদের জন্য এটা মারাত্মক আচ্ছা নস্টালজিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। সে মানে সবারই দেখা উচিত। তো খুবই 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 ভালো, খুব ভালো। যে আমি তোমার ছোটবেলাটা, বাবা মাটা একটু পরে আসছি। হুম। আগে তোমার যেটা আমরা অফ ক্যামেরা আলোচনা করছিলাম যে যে তোমার একটা ডিপ্রেশন বা একটা তোমার, না, আমার ঠিক, আমি বলছি, আমি এটা নিয়ে বলি। না, আমি কথাটা বলে নিই যে যেটা আছে সেটা তোমার কি করে, মানে সেটা কি করে, ওটা কি করে তোমার শুরু হলো এবং সেটা কি করে শেষ হলো এবং সেটা কি করে উতরোলে, এই পুরোটাই তুমি একটা বলো, যাতে নতুন যারা যারা যাদের এই সমস্যাটা হচ্ছে তারা উতরে যেতে পারে। আমি বলি যে প্রথম কথা, আমার যে অসুখটা আছে তার সঙ্গে হ্যান্ড ইন হ্যান্ড ডিপ্রেশন খানিকটা থাকে।
চলে আসে, এবং সেইটা যখন কন্ট্রোলে থাকে তখন ডিপ্রেশন বলে কিছু থাকে না। তো আমারটা খুবই ডিরেক্টলি ডিপ্রেশন নয়, বাট আমার যেটা আছে, আমার সেটা একটা এডিকশন প্রবলেম আছে। এবং সেটা চিরকালই আমাদের আছে বলতে হবে, কারণ আমরা কখনোই, আমাদের বলা হয় না, আহ, আমি যেটুকু জেনেছি এতদিন, এই কদিনের রাদার, আমাদেরকে সবসময় রিকাভারিং এডিক্ট বলা হয়। কখনোই আমরা রিকাভার্ড হতে পারবো না বিফোর। এই চিকিৎসার পদ্ধতিটা তো প্রথম কথা এখানে থেকে শুরু হয়নি, এটা বিদেশ থেকে এসেছে, হুম হুম পশ্চিম থেকে এসেছে। কারণ ওদের এখানে অনেক বেশি মারাত্মক হয়ে উঠেছিল, তারা আগে ড্রেস করেছে, তারপর এটা নিয়ে আহ, ওরা রিসার্চ করে দেখেছে এর পদ্ধতি কি, এর থেকে মানুষকে মুক্ত করার জায়গা কোথায় হতে পারে, তখন এই রিহ্যাব কথাটা এসছে, যেটার পুরো শব্দটার হলো রিহ্যাবিলিটেশন। রিহ্যাবিলিটেশন। তো সেখানে সেটা হলো একটা, মানে নিজের লাইফস্টাইলটা, নিজের যেরকম ভাবে জীবন যাপন করছি আমরা, সেইটার একটা বদল। এটা একমাত্র ওই চেঞ্জটা ছাড়া এর থেকে দূরে এর থেকে খালি দূরেই থাকা যায়। এটাই হলো যার জন্য একে বলা হয় রিকাভারিং। এটা খুব ধীরে মেজর ধীরে 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 সারে। সারেই না, এটা মেজর মানুষের মধ্যে, মানে মেজরলি আমি বলছি, এটা 70 to 80% মানুষ এর থেকে বেরোতেই পারছে না এখন, কারণ তাদের জানেই না রিল্যাক্স হয়ে কিন্তু, যাচ্ছে না, তারা হয়তো যাচ্ছে। জানে না, না বাড়িতে মদ খায় প্রচন্ড, ভীষণ অশান্তি, বউয়ের সঙ্গে ঝগড়াঝাটি। এটা তো মানে এটা তো নিচের তলা থেকে ওপর তলা, ওপর তলা থেকে নিচের তলা। এটা কমনলি একটা পারিবারিক সমস্যা। কিন্তু পারিবারিক সমস্যা তো বটেই এটা, কিন্তু এটার এই সমস্যাটার তো প্রথমে পারিবারিক নয়, এটা তো অন্য একটা প্রবলেম আছে, সেখান থেকে সমস্যাটা পারিবারিক কেন, অনেক জায়গায় ছড়িয়ে পড়তে পারে, কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়তে পারে, হ্যাঁ, ছড়িয়ে বন্ধু পড়তে পারে। বান্ধবদের থেকে আমার জানা একজন মহিলা। অবহেলা পেতে পারে। তো সেটা অনেক ভাবে হতে, অনেক তোমার জায়গায় পড়ে। ঘটনাটা তুমি যেটা বলতে, যতটা বলতে পারবে, তোমার এটা শুরুটা কিভাবে হলো? একটা হাতে খড়ি বলে তো কথা থাকে। হাতে খড়িটা কোথা থেকে হয়েছে আমি জানি না, আমি তো চিরকালই খুবই নর্মালি। মানে তুমি ক্লাস 9-10 থেকে মদ্যপান করতে? না না, একদমই না, আমি তো অনেকদিন খেলাধুলা করেছি, কাজেই তুমি আমি তো ক্রিকেটের সঙ্গে না, এটা যুক্ত। অনেকে জানে না, আমি প্রথমে ফুটবল খেলতাম, মানে আমি আচ্ছা যখন খেলাধুলা শুরু করেছি তখন আমি বহুদিন ফুটবল খেলেছি, আমি স্কুলে ডিস্ট্রিক্ট লেভেল খেলেছি। আচ্ছা। তো আন্ডার 19 অব্দি খেলেছি আমি। হুম তো তারপরে আমি ক্রিকেট তো আহ, চিরকালই পাড়া ক্রিকেট খেলেছি, হুম। কিন্তু প্রফেশনালি ক্রিকেট সেই অর্থে বহু পরে আমি খেলেছি। আমি, এটা বলা ভালো যে ডিউস বলে, ভালোভাবে ক্রিকেট খেলাটা আমার কিন্তু এইখানে এসে সিসিএল এর দরুন হয়েছে, সেলিব্রিটি ক্রিকেট লিগ যেটা আমরা খেলি। তো যিশুর যেটা। আহ, মানে হ্যাঁ যিশুদা আমাদের হ্যাঁ ক্যাপ্টেন অফ হ্যাঁ হ্যাঁ কোর্স, তো হ্যাঁ ওই দলের কিন্তু আমার প্রফেশনালি খেলা শুরু, এবং এত ইন্ডিয়া তথা হ্যাঁ হ্যাঁ বিদেশে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বড় বড় মাঠে খেলতে পাওয়ার সুযোগটা কিন্তু সিসিএল এর দরুন হয়েছে আমার। যেখানে গেলাম যে, তো হ্যাঁ তুমি তোমার ওটা যেহেতু আমি শুরুটা খেলাধুলা করতাম, তো আমি অনেক পরেই এই জিনিসটার সঙ্গে যুক্ত হয়েছো। যুক্ত এটা হয়েছি। কি সিরিয়ালে আসার পর হয়েছে? না, তার একটু আগে কলেজের কি কলেজ সময়টা ছিল তোমার? আমার আশুতোষ ছিল, আচ্ছা। যদিও আমি পুরোটা কমপ্লিট করনি? কমপ্লিট করিনি, কি কারণ সাবজেক্ট ছিল? আমার কম্পিউটার সায়েন্স অনার্স ছিল যখন, আচ্ছা। যতক্ষণ আমি পড়াশোনা করেছি আর কি। হুম হুম। তো আমার খুব ভালো ছিল, ভালো মানে আমার খুব প্রিয় ছিল, সরি, কম্পিউটার সায়েন্স। তো স্কুলটাও বলে দাও তাহলে এই মুহূর্তে। আমি সাউথ এন্ড স্কুলে কুদঘাটে আচ্ছা, পড়াশোনা করেছি। কুদঘাটে, তোমার কুদঘাটেই তার আগে বাড়ি? আমার প্রাইমারি স্কুলটা একটা ছোট্ট সময় নর্মদা হাই স্কুল বলে, ওই অঞ্চলে, আমার টলিগঞ্জ অঞ্চলে, এখন অনেকগুলো ব্রাঞ্চ হয়ে গেছে আমি শুনেছি, তো সেইখানে হুম। কেটেছে। তারপর ক্লাস 5-এ আমি সাউথ এন্ড স্কুলে চলে আসি। ক্লাস 5-এ আসার পর আমি দেখেছি তার কিছু আগে বা কিছু পরে নর্মদা থেকে অনেকে ওই স্কুলে চলে এসেছে, আচ্ছা। কারণ নর্মদা স্কুল থেকে আমাদের শিফট হতেই হতো। ওই সময় আমাদের স্কুলটা, মানে নর্মদা স্কুল অ্যাফিলিয়েটেড ছিল না, হুম তো আমরা হুম। কোনো মতে ওখান থেকে বোর্ড এক্সামস দেওয়ার ওই জায়গা ছোট ছিলাম। স্কুল ছিল, হ্যাঁ। হ্যাঁ, তো এখন সেটা অ্যাফিলিয়েশন পেয়ে গেছে, আচ্ছা। বোর্ড। হ্যাঁ, তারপর তো তুমি আশুতোষ কলেজ থেকে তো না করতে করতেই তুমি হ্যাঁ, আহ, না করতে করতে মানে আমি খুব শিওরই ছিলাম শুরু থেকেই যে আমি বোধহয় কন্টিনিউ করবো না, কারণ আমার আর মন টিকছিল না, আমার মনে হচ্ছিল পড়াশোনায়। আমার কিছু একটা করা উচিত হুম এবার, which will not lead me to a 9 to 5 জব। হুম হুম হুম। সেটা কি তো আমি খুঁজে পাইনি তখনও। তো আমার জীবনে বাড়িতে তো কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত ছিল না? কোনোভাবেই ছিলেন না। তো আমার ওই ভগবান পাঠিয়ে দেয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমার জীবনে তখন সাহেব এলো, সাহেব ভট্টাচার্য, মানে আমাদের লেজেন্ডারি ফুটবলার সুব্রত ভট্টাচার্যের ছেলে।
ও আর আমি কিন্তু সবাই জানে এটা যে আমাদের ইন্ডাস্ট্রিতে এসে বন্ধুত্ব। আমরা দুজন কিন্তু কলেজ মেট ও বেসিক্যালি। আমরা একসাথে বেঞ্চে বসতাম। আচ্ছা। তো সাহেব তখন 10 মিনিটের খেল বলে একটা শো করতো, হ্যাঁ হ্যাঁ। খুব পপুলার ছিল আমাদের মধ্যে, কারণ আমরা তো খেলাধুলার হুম জগতের লোক। ওই শোটা আমরা আরো বেশি করে দেখতাম। তো সাহেব কি করতো, দারুণ দারুণ জামা কাপড় পরতো, হ্যাঁ দারুণ দারুণ জুতো পরতো। তখন কাকুর গাড়িটা নিয়েও আসতো, ইয়েতে কাকু দিয়েও দিয়েছিল ওই জগতে কাজ করছেন হুম বলে। তো ওই লিবার্টিটা ওর কাছে ছিল। তারপর ফাট করে শুটিং এ চলে যেত। হুম এবার তারপর যখন ফিরতো বা পরের দিন দেখা হতো, হ্যাঁ, ও- একটা নতুন সাজ। হুম। আমার না খুব, আমি বলছি এই জিনিসটা আমাকে খুব ও, আকর্ষণ করেছে। ভীষণ ভাবে ড্র করেছিল, ভীষণ ভাবে আকর্ষণ করেছিল। কারণ ছোটবেলা থেকে সাজতে গুজতে খুব ভালোবাসতাম। তো সেইটা আমি সাহেবের মধ্যে দেখেছিলাম এবং মনে হয়েছিল যে ও যে প্রফেশনের সঙ্গে যুক্ত, সেটা এটা কিন্তু একটা কাজ হয়ে যাবে। তো হুম আমি এই প্যাশনটা আরো বেশি করে গ্রো করাতে পারবো। এটা আমার ইনিশিয়াল কিক ছিল, ইনিশিয়াল ট্রিগার ছিল। তারপর আমি ওকেই জিজ্ঞেস করেছিলাম, ভাই কি করে করতে হয় এরকম, একটু আমাকে বলে দে, তাহলে আমি একটু এগিয়ে দেখতে পারি যে হোয়াট ইজ। ও কিন্তু মানে ভীষণ স্বেচ্ছায় এবং খুব মন থেকে আমার পুরো জিনিসটা বুঝিয়েছিল বাহ। যে ভাই হ্যাঁ এই কিন্তু মাস্ট এখানে, হ্যাঁ এই করলে কিন্তু এখনো হয় এর কোনো, আমি নিজেও এখন বুঝে গেছি, আমি মানুষকেও বলি, মানুষ এখন আমাকে যখন জিজ্ঞেস করে হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ। থেকে জুনিয়ররা, যে এর কোনো ডেফিনিট পদ্ধতি কিন্তু নেই কিছু যে নেই। আমি একটা রেজুমে নিয়ে গিয়ে একজনের না সামনে বসলাম, একটা ইন্টারভিউ দিলাম, আমার চাকরিটা হয়ে গেল। না। হ্যাঁ, সেটা যারা করে তারা তো অনেক দক্ষ, তাদের তো এক দুটো তিনটে ডিগ্রি লাগে। হ্যাঁ, দক্ষ না, অনেক ইজিয়ার ওয়ে। আমি তো মনে করি না, আমি আমি পড়াশোনায় আমার ছেলেকে বলেছি যে পড়াশোনা ইজ দ্য ইজিয়ার ওয়ে টু আর্ন মানি, ইজিয়েস্ট ওয়ে। কতগুলো কাগজ রাখতে হয়, জমিয়ে জমিয়ে ভালো পড়ে পড়ে তারপর সেগুলো বেচতে হয় কিছুদিন বাদে বাদে। কিন্তু এই যে অভিনয়, নাটক, আবৃত্তি, গান, এই যে যে আর্ট, যেটাকে তুমি ডিফাইন করতে পারবে না 197 পেলে কি 180 পেলে, তো দিতে পারবে না, তো কেউ নাম্বার তো দিতে পারবে না। সেইখানেই কিন্তু সবচেয়ে বড় কষ্টটা, কষ্ট আনন্দ দুটোই ওটার মধ্যে আছে। আমার তো খুব জেনুইন লাগে এটা, মানে এই পড়াশোনাটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টু আর্ন মানি। তুমি আমার বন্ধুরা না আমায় মারবে, আমাকে কেন? দল থেকে বের করে দেবে, ওরা সবাই পড়াশোনা করে খুব বড় বড় জায়গায় চাকরি করে হ্যাঁ ঠিক এবং আছে, তারা খুব কিন্তু কষ্ট করেছে। না তারা, না তারা কি তোমার মতো নাম করেছে? আরে ওরা নিজ জায়গায় নিজ গুণে আরে খুব নিজ ভালো আছে। গুণে সবাই ভালো থাকে। এবং পয়সা করা যায় না, আমি একটা জিনিস মনে করি, পয়সা করা যায়, অনেক শিল্পপতি হওয়া যায়, অনেক কিছু হওয়া যায়, কিন্তু নাম শুধু কপাল দিয়ে হয়। এবং নিজস্ব ওই প্রতিভা, গুণ সবকিছু থাকে, তো সেটা চালান, মিঠুনদা বলতেন যে প্রতিভা চালানোর একটা প্রতিভা দরকার। ওফ, এটা খুব বড় কথা, খুব বড় কথা। এটা আমি আহ, রাখলে। শুনেছি, হুম আমি মনে রেখেছি, এবং এটা আমি যার ভক্ত আমি একেবারে। শুধু কাজ কাজ বলে নয়, আমি ব্যক্তি মানুষটা। শাহরুখ খানের খুব ভক্ত ছোটবেলা থেকে। হ্যাঁ তখন হ্যাঁ। আমি ঠিক করিনি আমি অভিনয় করব। তো তিনিও বলেছিলেন যে मैं यहाँ आया लेकिन आगे जो मेहनत किया वो कोई नहीं करता है। হ্যাঁ 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 হ্যাঁ। তো এটা আমি শিখেছি কিন্তু। তো এটা এটা আমি সত্যি আজকে শুনলাম যে এটা মিঠুন চক্রবর্তীও বলেছেন। তো ওটা হেডিং উনিও হয়েছিল, আমি বিশাল মাপের একজন। বিশাল মাপের, এবং উনি তখন আনন্দবাজারে লিখতেন, যে যেটা শ্যাডো রাইটিংটা আমি করতাম, এটা হেডিং হয়েছিল প্রতিভাকে চালনা করা। একটা, অনেক প্রতিভা এমনি নষ্ট হয়ে যায়। কত মহিলা, কত জ্ঞানী গুণী মহিলা আমাদের মাদের সময় বা আমাদের সময়ও রান্নাঘরেই শেষ হয়ে গেছে তারা, তাই তো? সেই প্রতিভাগুলো চালনা করা একটা প্রতিভা। আমার মা বেসিক্যালি, আমার মা খুবই ভালো গান গান এবং ওই দেখো। সঙ্গীত বিশারদনের ডিগ্রি আছে। আমার আর আমার ভাইয়ের এজ ডিফারেন্স 2-2.5 বছর, তো আমাদের ক্লাসের গ্যাপ 2, মানে দুটো সেশন পড়ার পর পর ও যখন ক্লাস 8 আমি 10, আমি যখন 10 আমি যখন 12 ও তখন 10। ও 10। কাজেই আমাদের ওই বছর
একজন দুটো ছেলে বাড়ি থেকে বোর্ড এক্সাম দিচ্ছে, উফ, একজন আমাদের ডেলি বোর্ড ছিল, তো আমার আইএসসি ছিল, ওর আইসিএসসি ছিল। আমার গানটা জাস্ট ছেড়ে দিলেন আমাদের জন্য, এবং তারপর আর প্রফেশনালি নিলই না কোনো গানটা। তাহলে তো সেটাই বলছি, হিউজ প্রতিভা চালনা স্যাক্রিফাইস। করা ওটা স্যাক্রিফাইস। আর আহ, কিছু কিছু ক্ষেত্রে প্রতিভা চালনা করার যে একটা প্রতিভা, সেটা তো তুমি নিজে বুঝতে পারছো জীবন দিয়ে। সেইখানে ওই পয়েন্টে আবার আসছে, যেটা হ্যাঁ, তুমি একটু লোককে ইন্সপায়ার করার তো জন্য। এইটা ডেফিনেটলি এটা খুব তোমার শুরুটা হয়েছিল ওই ওটার পর থেকে, না, কলেজ আমার কলেজ যখন থেকে? শুরু হয়েছে কলেজ থেকে তখন তো খুব নর্মাল ছিল, যেরকম এমনি নর্মাল যারা রেগুলার বা উইকে একবার বা উইকে দুবার পার্টিতে যায় বা হুম বাড়িতেই হোয়াট এভার, এই জিনিসটা তো নর্মাল জিনিস একটা, এটা তো হুম। সবার তো এই জিনিসটা নেই। মানে এটা কিছু কিছু মানুষের আছে, বা তোমার এটা আস্তে ট্রিগার আস্তে। করলো কিভাবে, মানে আমি কবে? জানি না, কোনোদিন বুঝতে পারিনি আমি শুরুতে, তারপর আমি ফিজিক্যালি আমার কষ্ট হতো, তো তখন আমি অ্যাড্রেস করেছি। কি কষ্ট হতো? অনেক রকম কষ্ট হতো, খুব অ্যাংজাইটি হতো, শিভারিংস ছিল আহ, হাতে, পায়ে, উম, তো তোমার বাড়ির লোকজন, শেষের মা দিকে বাবা, বডিতে। হ্যাঁ মা বাবা, তো এটা তো তোমার যেটা, যেটা যতদূর আমার জানা, যে তুমি সর্বক্ষণই অলমোস্ট থাকতে চাইতে একটা কিছুর মধ্যে না ডুবে। না, এই বিষয়টা সেরকম না, বিষয়টা আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি এটা নিয়ে কথা বলেওছি। আমি বেসিক্যালি আমি খুবই মানে যারা শুনছেন এটা তাদেরকে বলছি, আমার আহ, এতটা বলার এখনো ক্যাপাসিটিও হয়নি। আই এম মাইসেলফ আন্ডার ট্রিটমেন্ট নাও, সো বাট আমি শুরুটা বলে দিতে পারি যাতে মানুষের হেল্প হয়। আহ, যে আহ, এটা প্রথম কথা, লুকিয়ে রাখার কিছু নেই, এটা সবার আগে মানুষকে বুঝতে হবে। এবং এটা যত লুকিয়ে রাখবেন আপনি কিন্তু ক্ষতিটা আপনার করছেন, আপনাকে নিয়ে মানুষ হয়তো দিনে 5 মিনিটও স্পেন্ড করছে না, আপনি কি করছেন সেটা বলে, বা সেটা নিয়ে কেউ রিডিকিউল করে, কেউ চিন্তিত বোধ করে, হ্যাঁ, বা অন্য কেউ কিছু দেখেও নিজের মধ্যে রেখে দেয় কিন্তু ভাবে, সেটাই সেই পুরো স্প্যানটা কিন্তু 5 মিনিটও না, সারাদিন আপনাকে নিয়ে ভাবছেন না, কিন্তু আপনার 24 ঘন্টা করে ক্ষতি হয়ে যাচ্ছে রোজ। তো আমার বক্তব্য হলো এটা, যত তাড়াতাড়ি মানুষ রিয়েলাইজ করবে তুমি যে আমার রিয়েলাইজ করবে জিনিসটা। কি করে? বেশিরভাগ লোকই তো নিজে এটা করে এবং অন্য লোক ভোগে। সেটা প্রচন্ড মদ্যপান করে এলো বাড়িতে, তার একটা এফেক্ট পড়লো, সে শুয়ে পড়লো, তার লোকজনরা বিরক্ত হয়ে পড়লো, এটাই হয়। তারপরের দিন সে আবার সুস্থ হয়ে দাঁড়িয়ে হলো। তো সেটা তো এটা তোমার ছিল না। না, আমার ওইসব নয়, আমারটা তো ইট ইজ এ ডিজিজ, আমি তো ওটা করতাম না, মানে আমি হ্যাঁ, তো যখন করেছি এইটা অবভিয়াসলি একটা পিরিয়ড গেছে, যখন আমি আহ, ওরকম করে অনেকক্ষণ বাড়ি ঢুকেছো। অ্যাবিউজ করতাম, কিন্তু সেটা বলছি সেটা তো আমার ডিজিজের দরুন করেছি এরকম, কিন্তু তুমি যাদের কথা বলছো যে করে করে অসভ্যতাম করে, সেটা আমার বলার ক্যাটাগরি না, মানে হুম, ওইটা দ্যাট ইজ নট পার্ট অফ মাই ডিজিজ, ওটা মানুষের কেন করে আমি নেচার, হ্যাঁ হ্যাঁ। জানি না। মানে পরের দিন সকালে যদি সে ঠিকই হয়ে যায়, এবং পরের দিন সকালে সে কাজে বেরিয়ে যায়, এবং আগের দিন রাতে কি করেছে মনে নেই তার, ইট ইজ নট পার্ট অফ দ্য ডিজিজ, ইট ইজ আচ্ছা পাতি অ্যাবিউজিং দ্য সাবস্টেন্স। তো আচ্ছা আচ্ছা। সেটা আমার বলার এখানে কিছু নয়, হ্যাঁ মানে হ্যাঁ। সেটা যারা করেন সেটা তাদের বিচার। আচ্ছা আমি এরকম কোনোদিন চরম অ্যাডিকশনও করিনি, আর আচ্ছা। কেউ কোনোদিন বলতে পারবে না আমার দিকে আঙুল তুলে যে এই ছেলেটা অসভ্যতাম করেছে, বা জোর গলায় কথা বলেছে, বা কিছু করেছে। আমি সারাদিনে আনন্দ করেছি, আনন্দ করার জন্য এই জিনিসটাই তো করে মানুষে, হুম যে হুম। সবাই একটা এক্সট্রা আনন্দ পাবে, ব্রেনটাকে একটা অন্যরকম জায়গায় নিয়ে চলে যায়, তার জন্য করে। তো যারা এটার জন্য করে এবং তাই করে ঠিক থাকে, তাদের তো কিছু বলার নেই। হুম। কিন্তু যাদের এডিকশন হয়ে যাচ্ছে, যাদের সকালবেলা উঠে যারা ভুলতে পারছে না, এবং মনে হাত হচ্ছে যে পা এই কাঁপছে, এ এই করছে। একটা মাত্র জিনিসই আমাকে আবার সাপোর্ট করবে ও, এটা ফেরার জন্য, এবং সত্যিই তাই হয়, আলটিমেটলি ফিজিক্যালি এতটাই কষ্ট হয় যে তখন ওই একটা জিনিসই সুদ করে, সে যেইটাতেই নিচ্ছে, কেউ নার্কোটিক্সে থাকে, কেউ অ্যালকোহলে থাকে। তো সেটা যে যার দ্বারা প্রভাবিত আর কি, নেগেটিভলি অফকোর্স, পজিটিভলি নয়, তো তার যদি ওইটার কাছে ফিরে যেতে হয় সকাল থেকে, হ্যাঁ, তো সেইটা তখন একটা মুশকিলের ব্যাপার হয়ে যায়, তখন সেই জিনিসটা তোমাকে অ্যাড্রেস প্রথম করা যে উচিত। তুমি নিজেকে নিজে বোঝাটা খুব ইম্পর্টেন্ট, কারণ সবচেয়ে ডিফিকাল্ট হচ্ছে নিজেকে বোঝা। এটা অবভিয়াসলি নিজের বোঝাটা খুবই এই কারণ ইম্পর্টেন্ট। যে নিজেই বুঝতে যে পারছে না তার নিজের নিজে ক্ষতি বুঝতে হচ্ছে। পারবে না, তার ক্ষতি আরো এইটা দীর্ঘদিন তোমার হবে। নিজের রিয়েলাইজেশনটা কবে হলো? এইটা খুব যখন ইম্পর্টেন্ট। আমার শারীরিক ভাবে কষ্ট হতে আরম্ভ ও, করলো, এবং অবভিয়াসলি সেটাকে আমি কিছুদিন নেগলেক্ট করেছি বলবো না, আমি সময় দিয়েছি যে যদি একটু ঠিক হয়ে যায়,
হুম। এরকম ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায়। ডাক্তারের এবার কাছে গিয়ে লিভার টিভার এই সমস্ত হচ্ছে? সমস্ত রেগুলারলি আমার চেক আপ হয়েছে। তো আমার বাড়ি থেকে, আমার বন্ধু বান্ধবের কাছ থেকে, আমার কলিগস এর কাছ থেকে? কলিগসদের কাছ থেকে, আমার এক্স ওয়াইফের কাছ থেকে, সৌরভীর কাছ থেকে আমি অগাধ সাপোর্ট পেয়েছি এটা নিয়ে। হুম হুম হুম। তো এইটা সবাই পাবে না, এটা আমি আগেও বলেছি। তো তুমি একটু কি নিজে ডিসিশন নিতে পেরেছিলে যে আমি রিহাবে আমাকে ফাইনালি দাও, আমি নিজে ডিসাইড করতে বাধ্য হয়েছিলাম। যে আমাকে রিহাবে সেটা দাও? খানিকটা অবভিয়াসলি প্রভাবিত ডাক্তার দ্বারা, আমার বাবা মায়ের দ্বারা। হ্যাঁ, তো সেটা আমার কানে অনেকদিন আগে থেকে দেওয়া হচ্ছিল। আমি বিশ্বাস করতে চাইছিলাম না। সেলফ ডিনায়ালটা ইজ আ ভেরি বিগ হুম পার্ট, হুম হুম প্লেজ আ ভেরি ভেরি বিগ পার্ট ইন আওয়ার হুম হুম ডিজিজ। হুম তো আমি নিজেকে ডিনাই করতাম, আমি নিজেকে ম্যানিপুলেট করতাম, সমাজকে ম্যানিপুলেট করতাম, সেগুলো করে এসেছি ক্রমাগত। তো একটা দিন আই ফেল্ট যে আই এম নট ডুইং রাইট টু মাই সেলফ। হুম তো আমি নিজে চেষ্টা করেছিলাম, সারাদিন রেজিস্ট করেছিলাম একদম। তো মানে ভীষণ গায়ের মনের জোর দিয়ে, আমি পারিনি সেদিনও। সেদিন আই ডিসাইডেড হুম, যে যে না, আমার আমি একটা তো হেল্প আজকে লাগবে। চেয়েছিলাম, আজকে থেকে আর করবো না, আমি তো নিচে আর পারলাম না। ইউ নিড ইয়োর, মানে হেল্প নিতে কারোর অসুবিধে আছে বলে তো কোনো কিছুতেই। আমি ওরা এটা তো নিয়ে কথা সেরকম বলছি বলে ওষুধ, এটা, হ্যাঁ এটা খুব যে এখন। কোনো মানুষ এই যদি এগিয়ে যাওয়ার দরুন কারোর থেকে হেল্প নেয়, সেটা তো লজ্জার কিছুই নেই বলে আমার মনে হয়। তা মানুষ আছেই তো আহ, আর তাহলে একটা ডাক্তার কেন মানুষকে আছে হেল্প পৃথিবীতে? করার ইঞ্জিনিয়ার জন্য। কেন আছে? কিসের অ্যাবসলিউটলি, জন্য একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কেন আছে? সেটা হেল্প করার জন্যই তারা বসে আছে। একদমই হ্যাঁ। তাই, একদমই এখন তাই। কি তুমি যেহেতু রিহ্যাবে গেছো, একটা এটা বলি, আমি এই প্রসঙ্গ থেকে বেরোবো। এটা হচ্ছে যে আমাদের রিহ্যাব সম্পর্কে ধারণাটা তো অন্যরকম। তুমি যেখানে গেছিলে সেখানটা কি কলকাতা শহরে এখনো ঠিকঠাক রিহ্যাব আছে? না, আমি একটা কথা বলছি, এইটা কিন্তু খুব মানে আহ, একটা খুব ইম্পর্ট্যান্ট এবং ক্রিটিক্যাল প্রশ্ন। রিহ্যাব কিন্তু ঠিকঠাকটা আমি জানি না। আমি তো ভগবানের আশীর্বাদে এবং আমাকে যারা যারা আমার চিকিৎসা করছেন তাদের অগাধ সাপোর্টে আমি একবারই যেতে হয়েছে আমাকে। তো ও, আমি তো একটা জায়গাতেই গেছি, এটা আমাকে পরে বলা হয়েছে, কিন্তু ওখানে গিয়ে কখনোই ভাবা উচিত না আমি খুব লাক্সারিতে এসেছি। না না, ওটা তো তোমার পিচ্ছ সাধনের জন্যই আনতে দেবে। ওই লাক্সারি পেতে কিন্তু আমরা ওখানে যাই না। হুম দ্যাট ইজ নট আ 5 স্টার হোটেল। হুম So there will be big constraints in daily life that is part of your treatment. হুম হুম এবং আমরা যাতে আর ফিরে না যাই, ওটার একটা প্রচেষ্টা। আমরা হুম আবার অ্যাবিউজ করার আগে, আর তো ইউজ করতে পারবো না, না আমরা করলে আর অ্যাবিউজই হুম করবো হুম যদি কারো রিল্যাপস করে। হুম কারণ এটা বলাই হয়ে গেছে, এবং এটা আমি নিজে বলছি। এটা এটা তো আমরা যারা এই রোগটা যাদের আছে তারা কিন্তু আর জিনিসটা এনজয় করতে পারে না। না। তারা তখন এই যে আমি প্রথমেই বলেছিলাম ডিপ্রেশনটা ডিরেক্টলি আসেন, আমার ইয়ে না, তখন তারা ডিপ্রেশনে যায় তখন। হুম আর জিনিসটা যেহেতু এনজয় করার জায়গায় নেই, আমাদের বডি ওটা রিয়াক্ট করছে, মানে মাইন্ড সোল এভরিথিং ইজ হুম রিয়াক্টিং এগেনস্ট ইট। তো সেইটা আমরা আর আনন্দটা তখন ডিপ্রেশন হয়ে যায়, মন হুম খারাপ হয়ে যায়। তো আমরা আর কোনোদিন আনন্দ পাবো না ওটা করতে। তো ওইটা আবার যখন শুরু করার যাওয়ার, রিল্যাক্স করার আগে যদি এটা কেউ ভাবে যে আমাকে আবার ওই জায়গাটায় ফিরে যেতে হবে, হ্যাঁ। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট। ওকে। হ্যাঁ, বুঝতে কেউই পেরেছি। কোনোদিন ভাববেন না যে ওখানে গিয়ে আপনি দারুণ হ্যাঁ। জল চাইলেন, ডায়াল করলেন, চলে এলো, ডায়াল করলেন, বিরিয়ানি চলে এলো। নো। টু লাইক হ্যাঁ, রিয়েলি রিয়েলি পুট লট অফ এফর্ট দেয়ার। কারণ এটা তো মানে পুরো উইথড্রয়াল হচ্ছে। হ্যাঁ। সব কিছু থেকে বের করে দিতে হবে, হ্যাঁ, সিস্টেম থেকে অনেক দূরে রাখতে হবে। খুব কঠিন তো কাজ, সেই একটা কাণ্ড, এবং সত্যি অত্যন্ত কঠিন, কষ্টকর। কঠিন, কষ্টকর, কষ্টকর। সব যা 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 আচ্ছা। বলা যায় সমস্তটা। এটা এটা বলেই আমি শেষ করতে চাই এই আলোচনাটা, যে কিন্তু মুখটা কিন্তু এখনো খুব হাসি আছে, এটা যখন হয়ে মিষ্টি। যায় এর থেকে ভালো কিছু আর হয় না, সত্যি। এর থেকে ইজি কিছু হয় না, লাইফ এর থেকে ইজি হয় না। হ্যাঁ। তখন মনে হয়, আমি এখন সত্যি দিদি বুঝতে পারি হুম। দুঃখ পাওয়া কত ইম্পর্টেন্ট। হ্যাঁ। আমি তো আগে দুঃখ বলে ভাবতাম দোত কি হচ্ছে আমার সঙ্গে এটা। হ্যাঁ। আমি না দুঃখটা এখন শুধু এটার পরে না, মানে এটা আমি অনেক গুণী লোকেদের কাছে শুনেছি, আমি অনেকের
কথা শুনি, তো তারা বলেছেন অনেক জায়গায়, কিন্তু আমি রিয়েলাইজ এখন করি, যেহেতু আমার ভেতরে আর সেই অর্থে মুড অল্টারিং কিছু ঢোকে না, বহুদিন হয়ে গেল। টাচফুড, হ্যাঁ। হ্যাঁ, তো আমি এখন বুঝতে পারি ইন অ্যান অর্গানিক ওয়ে যে দুঃখটা কতটা ইম্পর্টেন্ট এবং দুঃখ, রিজেকশন সব ইম্পর্টেন্ট। ভীষণ ইম্পর্টেন্ট। আমরা ভাবি দুঃখকে দূরে সরি, নো, না না ফিল না, ইট ফর সাম টাইম। ফিল ইট ফর সাম টাইম। না না, নয়তো তুমি। ওটা নিজেই কিওর হয়ে যায়। আর একটা কথা হচ্ছে যে তারপরে একটা, যখন আনন্দটা ফিরে আসবে, না, ডাবল আনন্দ হয় আর সেটা। একটা কথা যেটা আমি আমার ছেলেকে বলি, বা হ্যাঁ, ও ছেলেকেই বলি যে জেনে রাখবি, মানে এটা আমি আমার জীবন দিয়ে দেখেছি, যে যেটা তুমি চাইছো হুম সেটা হবে না, হুম এটা স্বাভাবিক। হুম এটা অস্বাভাবিক না, কিন্তু এটাই স্বাভাবিক। যদি হয় সেটাই কিন্তু অস্বাভাবিক না, সেটা তোমার প্রাইজ। সাপোজ আমি XYZ কোনো নায়ক, যাকে হয়তো অ্যাভেলেবল হতে পারে, তাকে আমি ইন্টারভিউ করতে চাইছি, হওয়ার কথা, সকালবেলা পর্যন্ত সব ঠিক আছে, কিন্তু হঠাৎ হলো না। আমি আমার কাজটা দিয়ে বলছি, ইনস্ট্যান্ট আমি মেকআপ ছেড়ে একটা আমার অন্য পোশাক পরে একটা সিনেমার টিকিট কেটে কিন্তু আমি আইনক্সে গিয়ে সিনেমা দেখতে বসে যেতে পারি। কম্পার্টমেন্টালাইজ, মনটাকে করে ফেলা, এটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা কাজ, কিন্তু ওটাই মানুষের কাজ, তাই তো? ভীষণ ভাবে এটা, ইট ইজ দ্য হিউজ প্র্যাকটিস, ইট ইজ আ হিউজ প্র্যাকটিস। ডেইলি প্র্যাকটিস, ইট ইজ। তো এই যে কনসেন্ট্রেশন, মেডিটেশন, এবং তার সঙ্গে যে একটা হিউজ নিজেকে বোঝানো যে নাটা তো, নাটা হবে, হ্যাঁটা হলে কাজটা করব, মানে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই না? ভীষণ ইম্পর্টেন্ট। এবং আমি বলি যে আম, এটা উম, আমাদের কিন্তু আস্তে আস্তে এটা আহ, বুঝতে হবে এবং এটা মানতে হবে যে খুব বেসিকের মধ্যে এগুলো পড়ে। হুম। আজকে আমি যেরকম রোজ খাচ্ছি, সকালে উঠে দাঁত ব্রাশ করছি, হ্যাঁ, এই যে বাথরুমে যাচ্ছি, এটার সঙ্গে আমাদের এই যে মনটাকে ঠিক রাখা, এবং উই অলওয়েজ টক অ্যাবাউট আওয়ার বডি অ্যান্ড আওয়ার মাইন্ড, হুম দের হুম ইজ এ থার্ড থিং কল্ড দ্য সোল। হোয়াট আর উই ডুইং ফর দ্য সোল? হুম। এক্সিস্ট করছে তো আমাদের সোলেও খাবার চাই। সোলের আত্মার খাবার জন্য? আমরা হচ্ছে কি যে করছি? তোমার ইনফরমেশনস, পৃথিবী নিয়ে সমস্তটা পড়াশোনা কিন্তু করো। বেসিক খুব। এবং আমি বলছি এটা তো আমরা এটার এইটা আমরা প্র্যাকটিস করব শুধু আমাদের নিজেদের ভালো থাকার জন্য। আমরা তো এটা প্রিচ করার জন্য সবাই করছি না। যেটা যারা করছেন এটা প্রিচ করার জন্য, তারা এইটার ধ্যানে বসেই আছেন, আমি হুম। তাদের কথা বলছি না, কিন্তু তারা তো আমাদেরকে একটা কিছু দিচ্ছেন তার দরুন। সেইটুকু গ্রিপ করে খুব বেসিক জায়গায় জীবনে আমার মনে থেরাপি, হয় কিন্তু থেরাপির মতো, যেমন এটা। আগেকার দিনে যেমন বন্ধুদের গল্প ছিল, আমাদের ইন্ডিয়াতে যেমন আমি একেবারে। আগের দিনই আমার একটা বন্ধুকে বলেছি যে ভাই, আমাদের বাপ কাকাদের কোনোদিন থেরাপিতে যেতে হয়নি, তো ছেড়েই দে, থেরাপিস্ট কি বোধহয় ওরা জানতো হ্যাঁ, না। একটাই কারণ, তারা যা হয়ে যাক জীবনে সব চায়ের দোকানে গিয়ে উগড়ে দিত। তার কারণ হচ্ছে আমাদের ফুচকাওয়ালাও জিজ্ঞেস করে, দিদি আজকে দুটো খেলেন না, চলে যাচ্ছেন, শরীর খারাপ আছে, শরীর খারাপ হয়নি তো? এই ব্যাপারটা, মানে আমি যদি একদিন ফুচকা কলেজ থেকে আসার পথে না খেতাম, ফুচকাওয়ালাকে জিজ্ঞেস করি কি হলো দিদি, খেলেন না? সেটা ওর ব্যবসা বিক্রি হচ্ছে না বলে না ওরা ওটা ভাবেই না। ভাবেই না, বলে, দিদি আপনার শরীর ঠিক আছে তো, খেলেন না যে আজকে? আমি, না, আজকে আমার বন্ধুর বাড়িতে একটা নেমন্তন্ন আছে। আচ্ছা আচ্ছা, তা আমি ভাবলাম আপনার শরীর ঠিক আছে কিনা। এটাতে কিন্তু একটা থেরাপি হয়ে যায়। হ্যাঁ, মানে এইটা খুব, এটাকে তো আমরা এখন নাম দিয়েছি বলে থেরাপি, নাম দিয়েছি মানে মানে আমাদের এটাকেও থেরাপি ভারতবর্ষে, বলি বলে। আমরা আমরা থেরাপি তো একটা খুব ভারতবর্ষে, বড় হ্যাঁ সাবজেক্ট, হ্যাঁ, কিন্তু এটা খুব আমরা ভুলে যাচ্ছি তো। এই যে ওই যে আমরা আড্ডায় গিয়ে সব উগড়ে আড্ডা দেওয়া। আড্ডা মারতে মারতে এখন আমি দেখেছি কিছু জায়গায় যে অনেকে অনেক কিছু সিক্রেট রাখার চেষ্টা করতে গিয়ে সে ব্যাস। পুরো কথা ভালোভাবে আর প্রকাশ করতে পারলো না। অনেকে চায় নিজের কাজ যেটা হবে সেটা নিয়ে বেশি কথা না বলতে, মানে এরকম আসলে অনেকের নর্মস কমপ্লিকেটেড আছে। বন্ধু হলে না খুব মুশকিল। তো সেইটা অনেকে মানেও, আমার কোনো অসুবিধা নেই তাতে। হ্যাঁ, কিন্তু বিষয়টা হলো সেটা সবকিছুই করো, কোনোটাই যেন তোমাকে বশ না করে ফেলে। এটা তো আমাদের থেকে ভালো, মানে আমি যা দেখে এসেছি গত 2-3 বছরে, আমাকে সব থেকে বেশি এটাই বুঝিয়েছে যে কোনো কিছু যেন আমাকে বশ না করে ফেলে। হুম সবকিছুই করো তুমি। তো সমস্ত প্র্যাকটিসটাই খুবই একটা, দেয়ার শুড বি আ ব্লেন্ড। আমার হুম। মনে হয় লাইফে ব্যালেন্স, এই আর যে যেটা তুমি, কম্পার্টমেন্টালাইজ করার কথাটা বললো হ্যাঁ, সেটা খুব ইম্পর্টেন্ট। তো এটা খুব, কিন্তু আমার মনে হয়
বন্ধু থাকা তো মানুষের খুব ভীষণ ভালো, ভীষণ ভীষণ মানে ভীষণ। এবং খুব ভালোর থেকে বড় কথা খুব উচিত, খুব দরকারি, আর বই পড়াটাও খুব প্রয়োজন। দরকারি। বই, বই বইয়ের মতো যে বন্ধু কিচ্ছু নেই। একটা মানে কত বড় সঙ্গী হতে পারে, সেটা তো মানুষ এখন সোশ্যাল এখন মিডিয়ার রিলসে দৌড়ে মেটাচ্ছে সেটা, ভুলেই যাচ্ছে। তবু মেটাচ্ছে কিন্তু। অনেকে দোষ দেয়, কিন্তু আমার মনে হয় রিলসে যে হাসিটা তাৎক্ষণিক হয়, তাতেও কিন্তু মানুষের অনেকটা রিলিফ হয়। আমি এটা বলছি, আমি লোকে খারাপ ভাববে বা ভাববে যে আমি এনকারেজ করছি, আমি এনকারেজ করছি না, কিন্তু না না, এই এই পেন জায়গাটায় কিলারের তো মতো আরাম দেয়। আমি বলছি এই জায়গাটায় তো আমরা পৌঁছেছি যে এটা নিয়ে আমাদের ভাবতে হচ্ছে কথা হুম, বলার জন্য, এবং তুমি বলেই ফেললে যে লোকে আমাকে খারাপ ভাবতে পারে। কেন পৌঁছেছি? কারণ এটা নিয়ে আলোচনার বিষয় আমরাই নিয়ে গেছি এটাকে। হুম, কারণ এটা ওভার ইউজটা আমরাই করেছি, যারা করে না তারা ভালোই আছে কিন্তু। হুম, এবং আমার সত্যিই মত যে প্রত্যেকটা জিনিসেরই একটা ভালো দিক আছে, একটা হুম, খারাপ নট দিক সো আছে। ভালো দিক আছে। তো তুমি বলো, যখন টিভি এলো না, হুম, কিছু আমাদের বয়স্ক লোক ছিল, যখন একান্নবর্তী পরিবারটা ভেঙে যাচ্ছে, তারা একা ছোট ছোট ফ্ল্যাটে থাকছে, বাবা মানে মা, বিশেষত মারা একা থাকছে, তাদের হার্ডলি কোনো কাজ থাকতো, মানে ওদের কাছে তো রান্না করা টুকটুকু, এককালে যখন একান্নবর্তী পরিবারে দোতলা একতলা করে রান্না বান্না, সেটা একটা হিউজ ব্যাপার ছিল। তারপর যখন ভেঙে ভেঙে ছোট ছোট হলো, তখন দেখা গেল মারা ছেলে মেয়েদের স্কুলে দিয়ে তাদের ওর সামনে বসে সময়টা নষ্ট করে গেজায়। ঠিক আছে, যদি না করে তো বাড়িতে চলে আসে, কিছু করার থাকে না। সেই সময় টিভিটা কিন্তু তাদের জীবনের একটা বিরাট বড় আলো নিয়ে এলো। আমরা বললাম বোকা বিশাল বাক্স, বিশাল। আমরা বললাম বোকা বাক্স, সেই সময় আমরা, আমাদের প্রথমে তো উইথড্রয়ালটা আসে, বোকা বাক্স। তারপর তুমি বলো তো, একটা জেনারেশন, জেনারেশনের পর জেনারেশন, কতগুলো ডেকেড এই মহিলা, স্পেশালি মহিলা, কারণ বাড়িতে মহিলারাই সিরিয়ালটা দেখেন, যে কারণে মেয়েরা ওই সিরিয়ালের প্রোটাগনিস্ট হয়, কতগুলো জেনারেশন পেরিয়ে গেল বলো তো। এইবার যে মহিলারা বাইরে বেরিয়ে পড়েছেন, তাদের জন্য তো সিরিয়াল না, তাদের জন্য ওই জন্য ওটিটি এসে গেছে, আমার তারা তো তাদের মনে সময় হয় মতো দেখবে। আমাজন জগতে কিন্তু সত্যি খুবই মানে গুরুত্বপূর্ণ দুটোই। এবং এই যে আমরা বলি ঠিকই যে এটা এই দর্শকের জন্য তৈরি, ওটা টেলিভিশন সবাই দেখে, সবাই দেখে। আমি এটা গ্যারেন্টি দিলাম হ্যাঁ, এখানে হ্যাঁ, বসে। হ্যাঁ, হ্যাঁ। সবাই দেখে, কারোর কিছু না কিছু একটা ঠিক ইন্টারেস্ট। একটা আলোচনা অনেকের এটা আছে। হ্যাঁ, এটা আমাকে আবির দা বলেছিল খুব হ্যাঁ, ছোটবেলা। আবির দা তো আমাদের অনেকটা কি বলবো, আমাদের অনেক খুব হেল্প করেছে জানো হুম, তো। হুম, মানে আবির দা এমন একজন সিনিয়র যে এরকম দু হাত ভরে সবকিছু শেয়ার করেছে, হুম, হুম, তুলে শেয়ার করেছে, এবং আমাদেরকে বুঝিয়েছে, এই করেছে আমরা ওখান একদম হুম। শুরুতে। কি তো বলেছিলেন? আবির দা বলেছিল যে ভাই এটা কিন্তু সবাই দেখে। হ্যাঁ, আবির দা তখন খুঁজে বেড়াই কাছের মানুষগুলো একটা সিরিয়াল করতে। তো আমিও পরবর্তীকালে এটা দেখেছি যে বা কিছু না একটা একটা খুঁজে পায় আলোচনা, লোকেরা। ধরো সেটা আমাদের, আমরা যারা এই প্রফেশনের তারা একসঙ্গে বসে নেই, মানে অন্য প্রফেশন থেকে বিলং করে, এরকম একটা জমায়েত হয়েছে যেখানে, সেখানে একজন ব্যক্তি অনেকক্ষণ ধরে চুপ করেছিল, যেহেতু টেলিভিশন নিয়ে কথা হচ্ছে আর আমি ওখানে আছি বলে একটু আমার কাজকর্ম নিয়ে কথাবার্তা উঠেই এসছে। কেউ কেউ হয়তো তাদের ইয়েটা প্রকাশও করেছে, ভালো লাগাটা। হুম। তো অনেকক্ষণ পরে তিনি থেমে না থাকতে পেরে কিন্তু বলেই ফেললেন, না ওই দিন ওইটা খুব ভালো ছিল। ওই দেখো। হ্যাঁ, হ্যাঁ, তো সবাই দেখে নেন হ্যাঁ, হ্যাঁ, টেলিভিশনে কি হচ্ছে, সবাই না হলো দেখ। আরে এতে তো কোনো মেজরিটি। অসুবিধা নেই, আমি তো অসুবিধে তো খুঁজে পাই না কোনো ভাই, আমি টিভি দেখি তো কি হয়েছে। না, কেন, কে কি মানে বলেছে আমি অসুবিধা, আমি এই বুঝতে যে পারছি না, তাহলে যে এত ওই লোক যারা লোক। বোকা বাক্স বলেছে না, তারাই সে তো বলেছে। প্রথম এসেছিল মইনে ঘোরা বলে, তো বোকা বাক্সতে বন্দি টন্দি তো বলে অনেক করেছিল, কিন্তু কিছু ব্যাপারটা, করেনি। বোকা যেটা আসবে তোমাকে, এখন চ্যাট জিপিটি এসছে, তুমি কি ওটাকে বাদ দিয়ে কিছু আমি তো করতে পারবে? কাউকেই বাদ দিচ্ছি হ্যাঁ, না, সবকিছু নিয়ে নিয়েই চলতে হবে, এবং ভীষণ সবকিছু নিয়ে কঠিন চলছে। তোমাদের জায়গাটা, আমি আমাদের আবার বিষয় আমি তো পারি না, আমি রিপিটেডলি তো বলছি। পাল্লা দিতে পারি না, আমাকে লোকে পাগল করে আচ্ছা, দিয়েছে তোমার বলে। ভাইয়ের সম্পর্কে আমি জানবো, কারণ আমি খুব ইন্টারেস্টেড ওর কাজ সম্পর্কে জানতে, এবং ও তুমি একেবারে মিষ্টি মিষ্টি হাসছো কেন সেটাও জানতে হবে। কি তোমাদের ভাইয়ের, মধ্যে কি পিটাপিটি একটা এরকম আছে? আমাদের মধ্যে কি বলবো, খুবই বন্ডিংটা খুবই স্ট্রং আমাদের। কিন্তু ভাইকে নিয়ে খুব কম আলোচনা হয়, ভাই নিজে পছন্দ করে না, ভাই একটু গম্ভীর আছে। আতেল। কিন্তু আতেল একদম না, একদম আতেল না। হ্যাঁ, মানে ওর সঙ্গে সৃজিতের পর ওই কাকা বাবুটা তো ওই করছে। শ্রীদার পর কাকা উপভোগ করছে। ও তো বেসিক্যালি কাজ শুরু করেছিল কৌশিকদার সঙ্গে। হুম, তো সেটা একটা খুব ইন্টারেস্টিং গল্প আছে। ও আমাকে বলেছিল, আমরা এখন রং মিলান্তি করছি, যে দাদা আমি একটুখানি বলবি যদি
উনি আমাকে একটুখানি অবজারভার হিসেবে সেটে, তো আমি গিয়ে তখন ও তার মানে তোমার দুই ভাই মানে একটু ফিল্ম দিকে একটু ইন্যাক ছিল। না না, ভাই তো শুরু থেকেই ছিল, ভাই আচ্ছা। এটাই একমাত্র আহ, ইয়ে ছিল। তো মানে ভাই চিরকালই জানতো যে ভাই এটাই করবে, আমি অনেক পরে জেনেছি। তুমি তো সাহেবকে জামা কাপড় পরা দেখে এটা। তো এটা সাহেবেরটা আমি আগে বলেও ছিলাম, একটা তোমাদের হ্যাঁ, হ্যাঁ। আনন্দবাজারের একটা ইন্টারভিউতে আমাকে আমি বলেছিলাম। তো এটা আমি চিরকাল স্বীকার করি, সাহেব কিন্তু সত্যি আমার ফার্স্ট স্পার্ক যেটাকে বলা হয়, হ্যাঁ, হয় এরকম দ্যাট অনেকের ইজ দ্য থাকে। হ্যাঁ, মানে তো তোমার ভাই তোমাকে বলছে রং মিলন তো টিউশন দেখা। বললো আমাকে একটুখানি বলবি, তাহলে আমিও গিয়ে, তখন তো খুবই বয়স অল্প, হ্যাঁ। ইনহিবিশন খুব কম, আমি বলে দিয়েছি সমস্তটা। গিয়ে ওয়ার্কশপ হচ্ছিল আমাদের পুজোর একটু আগে আগে, পুজোর পর পর শুটিং শুরু হয়েছিল আমাদের রঙ্গলায়। তো আমি গিয়ে বললাম, কৌশিকদা এরকম আমার ভাইও না কাজ করে, তোমার সেটে একটু থাকতে চায়। কৌশিকদা বলেছিল, তোরা তোদের সবার ভাইরাই তো বলছে, তো উম, আমি একটা কাজ করছি, ভাগ করে করে দিচ্ছি সবাইকে, সবাই আসুক, কিন্তু হুম, ডে ওয়াইজ আসুক, আমি রাজদীপকে বলে দিচ্ছি। হুম, হুম। তো রাজদীপ দা মানে কৌশিকদের যে অ্যাসিস্ট করে। অ্যাসোসিয়েট ছিল তখন, তো সবাই আসবে। তো আমার তো দারুণ লেগেছে, আমি বলেও দিয়েছি। হুম, হুম, ফার্স্ট ডে শুটিং হয়ে গেছে, আমরা শুটিং এর পর আড্ডা মারছিলাম ঝিকুনের বাড়ির ছাদের হুম, ট্যাঙ্কে, হুম, মানে হুম। বেসিক্যালি উত্তম কুমারের বাড়ির ট্যাঙ্কে, কি দারুণ লাগছিল। এখন রং মিলান্তি করতে গিয়েই তো আমার জি গৌরব করে সব। চ্যাটার্জির সঙ্গে আলাপ। তো তার আগে আমি যখন একই স্টুডিওতে আমি চ্যাম্পিয়ন করতাম, ওদের দুর্গা তখন চলছে। ও। তো আমি গিয়ে ওকে বলেছিলাম, গৌরব দা তোমার বিশাল ফ্যান আমি, আমি আর অপর্ণা গিয়ে বলেছিলাম। তো তারপর থেকে যে জিনিসটা এরকম ভাবে বন্ধুত্বে পরিণত হুম, হবে, অল, হুম। তো চিকনের বাড়িতে গেছি, আড্ডা মারছি, হেভি ফিলিং হচ্ছে উত্তম কুমারের বাড়িতে এসেছি। তো ভাই ফোন করে বললো, তোরা কোথায়? আমি বললাম, এখানে আছি, আমি আসছি। তো সেদিন ভাই শুটিং এ যায়নি, সেদিন ওর ডেট ছিল না বেসিক্যালি। তো এলো, এসে বললো যে, নিকিদা, জিগুন্দা, তানাজিও ছিল সেদিন, তা আমি কালকের থেকে তোমার সঙ্গে থাকবো, আমাকে ফোন করেছিল। তো পরের দিন ভাই শুটিং এ যাবে, আমারও শুটিং আছে, রাত্রিবেলা বাড়ি ফিরে গেছি। আমি কেন বললাম এতগুলো কথা, ভাই আমাকে সেদিন বলেছিল, রাত্রিবেলা বাড়িতে আমরা একই ঘরে বহুদিন একসাথে বড় হওয়ার সময় তো ছিলাম, একই বিছানায় শুতাম। তো শুতে যাওয়ার সময় ভাই আমাকে বলল, কালকে যদি দাদা ওই 125 জন 150 জন ইউনিটের মধ্যে একজনও জানতে পারে যে আমি ইন্দ্রাশিস রায়ের ভাই, আমি কিন্তু এই কাজটা কমফোর্টেবলি করতে পারবো না। হুম, আমার খুব আশ্চর্য লেগেছিল ওই সময়, কেন একটা ছেলে এরকম বলছে, আমি তো বুঝতে পারিনি ওই হুম, বয়সে দাঁড়িয়ে। তো পরের দিন আমাদের প্রিন্সেপ ঘাটে শুটিং, আমাকে একটা বড় গাড়ি আমার প্রোডাকশন আমাকে পাঠালো হুম। পিক আপ করে নিয়ে যাবে বলে সেখানে। ও আমার 45 মিনিট আগে বেরিয়ে গেল, বললো তুই চলে যা, আমি পৌঁছে যাবো। নিজে বাসে করে সেখানে গেল, আমার সঙ্গে গেলও না। তারপর লাঞ্চ ব্রেক হলো আমাদের, সুন্দর ওখানে টেবিল পেতে যেরকম ভাবে হয় একসাথে খাওয়া দাওয়া। তো সেখানে সেদিন আবার মাটন এসছে, সোমবার দিন হারুদা আমাদের যে মিল সাপ্লাই করে, মাটন পাঠায়, সব প্রোডাকশনে খাওয়া হচ্ছে। তখন আমার খুব কষ্ট হয়েছিল, ও পেছনে দাঁড়িয়ে আলাদা একটা থালা সবার সঙ্গে নিয়ে নিয়ে প্রোডাকশনে খাওয়া। খাচ্ছিল। হ্যাঁ, এবং বুঝতেও পারলাম চায়নি, ও আমার থেকে অনেক বেশি খেতে ভালোবাসে। হ্যাঁ, তখন আমার মনে হয়েছিল একবার বলে দিই হুম, প্রোডাকশনের হুম। দাদাকে যে ও আমার ভাই হয়। বাট আই নিউ দ্যাট, এইটুকু তখন বুঝেছিলাম, ও যেটা বারণ করেছে সেটা আমি ও যদি একটা করে মিশন দিই, ছিল। তাহলে ও তো পেরিয়েই যেতে পারে হুম, সেট হুম, থেকে। হুম, এই হুম। ক্ষতিটা আমি ওর করবো না, একদিন খাদ্য খেতে পাচ্ছি না, বাড়ি গিয়ে হ্যাঁ, একসাথে হ্যাঁ, হ্যাঁ, খেয়ে নেবো। হ্যাঁ। আমার এখনো খুব খারাপ লাগে, সেদিন তো কেঁদেই ফেলেছিলাম, নিকি বুঝতে তুমি পেরেছিল খুব সেটা। দুর্বল চিত্তের ছেলে। তো হে। ইট কি স্টার্টেড হয়েছে? ফ্রম দেয়ার। হ্যাঁ। তো তারপর তো কৌশিকদার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছে, এবং ওই ছবিতে, এটা কৌশিকদার গ্রেটনেস, যে অবজারভার হয়েও গেছিল, ওই ছবি থেকেই ওকে বোধহয় থার্ড না ফোর্থ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ওর নাম নাম দিয়েছিল। দিয়েছিল, আচ্ছা। সেখান থেকে ওদের যাত্রা শুরু, আচ্ছা, ও দীর্ঘদিনের একা যাত্রা। কি কি ছবি করেছে? প্রথম কাজটা ও ফিচার ফিল্ম করলো প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে,
আহ, নিরন্তর বলে একটা ছবি করলো, সেটা কোভিড এর আগে ছবিটা হয়েছিল। তারপর মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে মামিতে ওটা অফিসিয়াল সিলেকশন ছিল। আমি গেছিলাম বম্বেতে দেখতে, বুম্বাদা আমাকে বলেছিলেন যে আমি বোধহয় যেতে পারবো না, তুই যাস ভাইটার সঙ্গে থাক একটু, বুম্বাদা বাংলাদেশে একটা কাজ ছিল। তারপর নিজেও পৌঁছে গেছিলেন। হুম। তো স্ক্রিনিং এও ছিলাম আমি তারপরে কি সেখানে। করেছে নিরন্তরের সেটা পরে? নিরন্তর হল রিলিজ হলো না কোভিড এর জন্য, সেটা তো পরে জিতে দেখানো হলো। তারপরে হইচইতে প্রজেক্ট করেছে একটা। তারপর এই আমাকে নিয়ে একটা ছবি করলো, সেটা এখনো রিলিজ হয়নি। ছবিটা আহ, কৌশিক দা আছেন, আমি আছি, আর নিমিষা সজ্জান আছে। আহ, ও সাউথের খুবই ভালো ভালো কাজ করেছে। তো তারপর এই কাকাবাবুটা করলো। আর এমনি তো তোর বিজ্ঞাপন করে যায় টেলি, হুম। ডেলি মানে ও। কাকাবাবুটা একটা বড় হলো। হ্যাঁ, কাকাবাবু তো খুবই অবেটেড রিলিজের জন্য। আরিয়ান বলছিল ভীষণ সুন্দর করে শুটিং করে এলো। এইটা আমি দেখেছি, এটা আমি নর্থে জানি না, আমার ভাই নর্থে বলে আমি এটাকে বেশি আশকারা দিই না। কিন্তু ওর সঙ্গে যারা কাজ করে বেরিয়েছে খুবই খুব হই হই করে মজা করে কাজ হ্যাঁ, করলাম, এইটা আনন্দ বলে যে আমরা খুব আনন্দ হলো খুব। ভালো একটা সুস্থ পরিবেশে আনন্দ করে কাজ হুম। করে এলাম, অনেকদিন মনে থাকবে, এই কথাগুলো বলে। হ্যাঁ, হ্যাঁ। কাজ কিরকম হলো তো সেটা দর্শক তা বলবে। তুমি তো ভাইয়ের সঙ্গে কাজ করেছো, তোমার সঙ্গে তোমার ভাইয়ের ইকুয়েশনটা কিরকম? আমাকে না, মানে ও ঠাড়ে ঠুড়ে কথা হয় নাকি এমনি বন্ধুদের মতো কথা হয়? এমনি সময় তো খুবই বন্ধুদের মতো কথা। কিন্তু কাজের সময় একটু। কাজের সময় আমি তো ছেড়েই দিই ওকে, ডিরেক্টরই ভাবি। হ্যাঁ, এটা যে হ্যাঁ। আমি করতে পারি, এটা আমি নিজের প্রতি খুব ও, মানে থ্যাঙ্কফুল যে আমি ওই সত্তাটাকে সরিয়ে রাখতে পারি, দাদা হুম। সত্তাটা। কারণ একটা আমি চিরকাল এটা বিশ্বাস করি যে এটা ইট ইজ আ ডিরেক্টরস মিডিয়াম। মিডিয়াম, হ্যাঁ। খুব বিশ্বাস করি। এবং আমি সেরকম পরিচালকদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আই হ্যাভ বিন ভেরি লাকি, গড হ্যাজ বিন ভেরি কাইন্ড, যে এটা আমাকে বিশ্বাস করতে আরো সাহায্য করেছে, এবং আমার বিশ্বাসটা আরো পোক্ত হয়েছে যে ইট ইজ আ ডিরেক্টরস মিডিয়াম। তো আমি ক্যামেরার পেছনে অবভিয়াসলি আমি স্বয়ং ঋতুপর্ণ ঘোষকে পেয়েছি গানের ওপরের সময়, আমি কৌশিক গাঙ্গুলিকে পেয়েছি, জয়দীপ দা আজকে একেন বাবু করে আহ, এতটা ফাইনালি জয়দীপ দার যোগ্য নামটা হলো। হুম। কিন্তু জয়দীপ দা তো গানের উপরে ডিরেক্টর, জয়দীপ হুম। দা তো হুম। অদ্বিতীয়ার ডিরেক্টর, সুশান্ত দা টেলিভিশনে এত বড় প্রডিউসার। অদ্বিতীয়টাও তোমার খুব হ্যাঁ। বেশি। তো আমি এদের সবার সান্নিধ্য পেয়েছি, এবং তারপর গিয়ে আই হ্যাভ হ্যাড আ টাস্ক মাস্টার ইন সৃজিত মুখার্জি ইন হ্যাঁ, চতুষ্কোণ। ও গড, চতুষ্কোণটাও তোমার একটা বড় একটা। চতুষ্কোণ আমার। আচ্ছা, আমি এবার জানতে চাইছি তোমার প্রসঙ্গে যে তুমি স্কুল কলেজটা জেনে নিয়েছি, ভাই, তোমরা দুই ভাই, এটা হুম। জেনে নিয়েছি। এইবার তোমার ফ্যামিলি, বাবা মা, তুমি দুই ভাই, এই তো জানলাম। এবার কে কোথায় থাকো, কবে থেকে চেঞ্জ হলো বা কি, এটা একটু বলো। আমরা তো আহ, অনেক দিন একসঙ্গে থেকেছি, আমি ভাই বাবা মা, বহু দিন। বাবা কি করতেন তোমার? বাবা প্রাইভেট সেক্টরে সার্ভিস করেছেন, এখন রিটায়ার্ড। এখন রিটায়ার্ড। তো মা মানে মা তো বললাম যে গানের গান গান। গাইতেন এবং পড়াতেন, সমস্তটাই ছেড়ে দিয়ে হাউস ওয়াইফ। হুম। তো আহ, আমরা একসঙ্গে বহু বছর থেকেছি, বড় হয়ে যাওয়ার পরেও আমি আর ভাই একটা ঘর শেয়ার করেছি, হুম। খুব আনন্দের সঙ্গে করেছি, সেই ফিলিংটা খুব তাজা এখনো। এটা কি এবং কুদঘাটে? না, আমরা থাকি বাঁশদ্রোণী থেকে একটু ভেতরে ঢুকে, হ্যাঁ, ব্রিজের ওপারে, হ্যাঁ। জয়শ্রী ক্লাব অঞ্চলে। থাকতে জয়শ্রীটাই আর আমার কি। ক্লাব। তো আমার পাড়া যেখানে আমি বড় হয়েছি, জয়শ্রীর এখনো বিশাল মাঠ আছে। হুম। এবং আমাদের অঞ্চলের সব থেকে বড় জিনিসটা, এটা আমার ছোটবেলার পাওনা, সেটা হলো পুকুর আচ্ছা, এবং প্রচুর গাছ, আহ, পুকুরে সাঁতার কেটেছো? প্রচুর মাঠ। হ্যাঁ। তো এইটা খুব পাওনা, এবং সব থেকে বড় জিনিসটা হলো সেগুলো এখনো বজায় আছে। ও, এত ভিড় ভাট্টার মধ্যে, এত কনস্ট্রাকশনের মধ্যেও মাঠগুলো ইন্ট্যাক্ট আছে, এবং ওয়েল মেনটেন্ড মাঠ। সেখানে এখনো এটা তো অদ্ভুত, কারণ ওইগুলো ততদিন ছিল যতদিনে মেট্রোটা হয়নি। মেট্রোটা হওয়ার পরও যে আছে, এটা আশ্চর্য ব্যাপার। ওখানে তো আশ্চর্যই তো। কারণ ওখানে তো এতদিনে মানে বাড়ি উঠে যাওয়ার কথা। একেবারেই আশ্চর্য। আমাকে দৌড়তে হলে সকালবেলা আহ, খুব একটা ওনারশিপ ফিলিং আসে আমার, যে আমি গাড়িটা দাঁড় করিয়ে গিয়ে আমি যেখানেই থাকি, আমি আমার পাড়ায় গিয়ে আমি দৌড়তে পারি। ও মা, হ্যাঁ। হুম। এবং সেটা শুধু আমার পাড়া বলে না, আরো পার্শ্ববর্তী 3-4টে পাড়ার মাঠও ওয়েল মেনটেন্ড, বাহ।
রাইফেল ক্লাব শান্তিনগর, এই হুম, মাঠগুলো খুব পরিচিত টালিগঞ্জ হুম, অঞ্চলে, এবং সেখানে এখনো খুব খুবই ভালোভাবে খেলাধুলা হয়, সেখানে বাহ, খেলাধুলার হুম, অনুশীলনও হুম, হয়। হুম, সেখানে বড় হওয়া এবং একসঙ্গে থাকা বহু দিন অবধি। আমি বাড়ি থেকে বেরোলাম 2018-এ, যখন আমার আর সৌরভীর প্রেম হলো। হুম, খানিকটা না বলেই বলেছিলাম বাইরে থাকবো একটু। মা কিন্তু ছোটবেলা থেকেই বলতেন হুম, যে বাবাই একা থাকতে কিন্তু একটা সময় হবে, মানে তুমি সেই অভ্যেসটা একটুখানি তুমি না করলে তুমি আর এর পরের বড়টা হতে তোমার দেরি হয়ে যাচ্ছে। হুম, হুম, তো সেটা এখন বুঝি আমি, হুম, যে আমি এখন আমি রান্না করতে শিখেছি তো একা থাকার পর। হুম, হুম। মানে তো তুমি আর সৌরভে গিয়ে একটা এবার কোথাও রেন্ট সেটা নিয়ে আমরা থাকতে শুরু করলে? বেসিক্যালি, হ্যাঁ, রেন্ট নিলাম, আমিও নিচ্ছি বলে ও বাড়িতে বললো ও নিচ্ছে। বেসিক্যালি আমরা লিভিং করতে আরম্ভ করলাম, হ্যাঁ, সেটা হ্যাঁ, ক্রমশ প্রকাশ্য হলো। হ্যাঁ, শুধু বাবা মার কাছে নয়, এবং সেটা কতটা আম, আমাদের এখনো আমরা জিনিসটাতে আমরা পিছিয়ে আছি, যে আমাদের মতো আমাদের জেনারেশনের ছেলেদেরও যারা এতটা আহ, আমরা বিলাসিতা এবং এত লিবারেলি বড় হয়েছি, আমাদেরও কিন্তু বলতে অসুবিধা হয়েছিল যে আমরা লিভ ইন করতে চাই, কিন্তু খুব ভালোভাবে তারা মেনে নিয়েছিলেন। হুম, হুম। তো দুই বাবা দুটো মাই, বাড়ি থেকেই? হ্যাঁ, তো তারপর দারুণ আনন্দে কেটেছে আর কি। তো তখন কত আমাদের বছর লিভ ইন করে তারপর বিয়ে করেছো? 2 বছর। পার্সোনাল হয়ে যাচ্ছে, হ্যাঁ। না না, ঠিক আছে, এটা কোনো ব্যাপার হ্যাঁ, না, এটা তো সবাই জানে যে 2 বছর লিভ ইন করেছি। তারপর হুম। কোভিড এর সময় আমাদের বিয়েটা 1 বছর আগে প্ল্যান্ড হয়ে গেছিল। খুব ছোট তো করে একটা বিয়ে করেছো? তাই জন্য করে নিতে হয়েছে। কি তুই করবে, তখন তো মা ওরা পারমিশন খুবই দিচ্ছিল না। চেয়েছিল যে ডেট যাতে ফেল না হয় কেউ। আর ইনফ্যাক্ট হ্যাঁ, সৌরভীর দাদাই আসতে পারেনি, চায়নায় থাকতো। তারপর হ্যাঁ, চায়না হ্যাঁ। তো অনেকদিন বর্ডার ক্লোজ করে রেখেছিল। তখন তো চায়নায় আমার সব ক্রিমিনাল মনে হতো লোকদের। তো চায়না যারা থাকে সেইখান তারা থেকে, ক্রিমিনাল। তো হ্যাঁ। ইনফ্যাক্ট যখন সৌরভীর দাদা কথা বলে গেল এখান থেকে, সৌরভীর দাদা বছরে একবার আসে এখানে, তো দাদাভাই যখন কথা বলে গেল, ও যেই বছর বলে শিফট করলো, এই আবার ফিরে গেল, ওরা গিয়ে জানালো যে এরকম একটা কিন্তু এখানে হয়েছে। এবং দাদাভাই খুব পড়াশোনায় মানে এগিয়ে আর কি, একটা জিনিস কিছু হলে সেটা নলেজটাকে গ্যাদার করে নেয়। আহ, এবং খুব তৎপর। ওরা ওখান থেকে বলেই দিয়েছিল এটা কিন্তু আসছে, তোমরা ও। এটাকে ইজিলি নিও না। And nobody cared about that till হুম। it happened with us. ইভেন আমরা ফার্স্ট ওয়েভে কি করেছি, আমরা তো খুব আনন্দ করেছি। আমাদের কিন্তু বুঝতে পারি হিট না। করেনি অতটাও সব জানো, ঘরে। তুমি যে বছর কোভিড হয়েছে ঠিক তার আগের বছর নভেম্বরে আমার নিমোনিয়া হয়েছিল। তখন থেকে কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা শুরু হয়েছিল। একদমই। আমি বলা যায় না সেটাই কোভিড ছিল কিনা আমার প্রথম। কাবেরী অন্তর্ধানের শুটিং করতে গেছি, হ্যাঁ। কৌশিকদারই ছবি, আমি ওখানে একটা ছোট্ট রোল করেছিলাম। হ্যাঁ, তো আমি যখন এয়ারপোর্টে যাচ্ছি, আমি লোকজনকে বিশেষ করে 1-2 জন বিদেশিকে আমি মাস্ক পরতে মাস্ক দেখেছো? পরতে দেখেছিলাম। আমি একটু অবাক হয়েছিলাম। আমার ওখানে গিয়ে জ্বর হয়েছিল। হুম। কেন হয়েছিল আমি জানি না, এটা একদমই রিলেটেড নাও হতে নাও পারে। হতে পারে, হ্যাঁ। ফিরছি যখন, তখন একটু বেশি সংখ্যার লোককে মাস্ক পরতে দেখেছি। হুম। এবং তখন আমার গোলন্দাজের হাফওয়ে শুটিং শেষ হয়েছে। আমরা গোলন্দাজ কিন্তু একটা খুব মহামারী ক্রস করে গেলাম। বিশাল, কিন্তু আমরা যারা সার্ভাইভ করে গেছি, উম, কিন্তু যেন সার্ভাইভ করে গেছি বলছি, কিন্তু ওইটা থেকে যা ঢুকে গেছে না মানুষের অর্ধেক জীবনের, মানে কে কখন পট পট করে মরে যাচ্ছে নানা রকম। এই পান্না কাকু তুমি বলো, হ্যাঁ, ছোটবেলার বাবা, সে তো মানে, খুবই তাই না? খুবই খুবই খুব কাছের মানুষদের হারিয়েছি, হ্যাঁ। বিশেষ করে সেকেন্ড ওয়েভে। খুব দুঃখ দেয়। হ্যাঁ, আমরা যেখান থেকে কথাটা ঘুরে গেলাম, আমাকে দর্শকরা মেরে ফেলবে যে ঠিক মতো অ্যাঙ্কারিং করতে পারছি না। হ্যাঁ, সেটা হচ্ছে যে আম, আহ, সব দোষ আমাকে দিয়ে দেবে, বলবে যে এই ছেলেটার ও সঙ্গে। নিচে কমেন্ট গুলো যা আসে, আপনি ভীষণ ইন্টারফেয়ার করেন, কথা ঘুরিয়ে দেন, কথা শুনতে ঠিক আছে আমার সম্পর্কে। যে তুমি আমাকে একটা কথা বলো, তোমরা যখন লিভ ইন করতে শুরু করলে বাবা মাকে বললে এবং তারা সঙ্গে সঙ্গে তো সেটাকে অ্যাকসেপ্ট করে নিল, মানে হ্যাঁ। বাবা অদ্ভুত একটা প্রশ্ন করেছিল। কি? বাবা কিন্তু আহ, মানে আহ, মা তো, বাবা মায়ের ভালোবাসাটা তো ওরকম কেউই কোনোদিন বলে বোঝাতে পারবে না। হুম, কিন্তু আর তো মা, মায়েরটা বোঝা যায়, শোনা কম যায়। হ্যাঁ, হুম, এবার বাবারটা খুব প্রকাশ্যে আর কি। হুম, বাবার ফার্স্ট রিয়াকশন ছিল আমার এখনো মনে আছে, যখন জিনিসটা বুঝে গেল, বলে তো দিইনি হুম, স্পষ্ট ভাবে, বাড়িতে এলো, দেখলো একটা সেট আপের, দুই বাবা মাই খুব হেল্প করেছিল হ্যাঁ, হ্যাঁ, এটাতে, হ্যাঁ, হ্যাঁ, যে
আমরা কিরকম ভাবে থাকবো, এটা এইটা ওটা ওটা হলে তোমার ডেলি সুবিধাটা এতে হবে, অনেক কিছু হুম, ইনপুটস দিয়ে গেলেন তারা এসে। হ্যাঁ, এবার যখন জিনিসটা বুঝে গেল কেসটা এরকম হচ্ছে, বাবা এখনো রোজ রাত্রিবেলা একটা সময় ফিক্স সময় আছে, আমরা ফোনে কথা বলি হুম, যদি হুম, একসঙ্গে না থাকি, বাইরে থাকলেও এখানে হুম, থাকলেও। হুম, তো বাবা ওই রেগুলার ফোনটা আমাকে করলো রাত্রিবেলা, তখন আমাকে বলল যে তার মানে তুই তো এখন আর আসবি না। সো ও আমার এই ভীষণ লেগেছিল সেদিন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই বললাম না বাবা, এরকম আসবো না, না না, আমি একেবারেই কমপ্লেন করছি না, কিন্তু এটাই সিদ্ধান্ত তো, তো এটা তুই করতে চাইছিস তো, তাই এটা স্পষ্ট মানে হয়ে একসঙ্গে যাওয়াটা থাকা বেটার হবে না? না, হ্যাঁ। সেটা কিন্তু আমার এখনো মনে হয় বাবার খুব খারাপ লেগেছিল, মায়ের তো লেগেই ছিল, আবার বলছি মায়ের প্রকাশ কম। আর সৌরভীর বাবা মা অতটাও বুঝতে পারেনি, কারণ আমরা গলভিনেই থেকেছি যেখানে ওর না, না, বাবা মার মেয়েদের বাবা মার বাড়ি, আর তাছাড়া বাড়ি। সব এখনো তো পর্যন্ত লোকে মেয়েরা চলে যাবে এটা মেয়ের জন্ম থেকে বাবা মা অ্যাকসেপ্ট করে নিয়ে এগোতে শুরু করে, কিন্তু ছেলেরা চলে যাবে এটা আর অ্যাকসেপ্ট করতে পারে না। তো এখন একটা কি তোমার বাবা ডেফিনেটলি, মা আলাদা থাকেন, তুমি হ্যাঁ আলাদা এইবার থাকো? যে আমার অভ্যেসটা হয়েছে সেই অভ্যেসটা আমি খুব ভালোবেসেছি, এবং আহ, আমি ক্রমাগত আমার অসুস্থতা থেকে যখন আমি বেরিয়ে এসেছি, তো আমি এই জিনিসটাকে খুব নার্চার করতে ভালোবাসছি। যদিও তোমার এই অসুস্থতা থেকে বেরিয়ে আসাটা কি তোমার বাড়ি একা, বাড়িতে একা থেকে করতে হয়েছে? না না, এটা তো সম্ভবই না করা, আচ্ছা, এটা তো সেটাই তো আই বলছে। ওয়াজ হাইলি এবং মোস্ট ইম্পর্টেন্টলি এসেনশিয়ালি প্রেসক্রাইবড দ্যাট আই শুড নট স্টে অ্যালোন। তো হুম। আমি রিহ্যাব থেকে বেরোনোর পর আমার সঙ্গে আমার বাবা মা দীর্ঘদিন ছিলেন তোমার বাড়িতে এসে আমার বাড়িতে এসে, কারণ আমার বাড়িতে এসে থাকার কারণটা ছিল আমার ওখানে একটা সেট আপ আছে না। কমফর্টটা, তোমার তো কমফর্ট জোনটা ওই দরকার। কমফর্টটা ওরা আমাকে দিতে তখন চেয়েছিল। তোমার বউ কোথায় থাকতো? তখন আমাদের অলরেডি সেপারেশন হয়ে আচ্ছা, গেছে, তো ঠিক উই আছে, ওয়ার হ্যাঁ, অলরেডি ডিভোর্সড দেন। হ্যাঁ। তো সেইখানে তো এই যে বাড়ি থেকে তখন বেরিয়ে যাওয়া, এবং ভাইও ও বিয়ের পর ভাই আলাদা থাকতে হুম। আরম্ভ করলো। তো এবার যাতায়াত তো হতেই থাকে কম বেশি, ভাই বেশি যায়, আমি একটু কম যাই, আমারটা বেশি ফোনেই হয়, না, ভাই তারপরে ফোনে কম তুমি কথা যখন বলে। ঠিক হয়ে গেলে তখন মা বাবার বাড়ি ফিরে গেল, হ্যাঁ, সেটা কতদিন আগে? সেটা কিছুদিন আগে তো, হ্যাঁ। কিন্তু ওই বলছি তো আমি ও, যাই, অন অ্যান্ড অফ আমি যাতায়াত, একটা হ্যাঁ। ডিনার কিনে নিয়ে চলে যাই, ওরা আবার এসে 2 দিন 3 দিন হুম, থেকে যায়। হুম। মা এলে আমার খুব সুবিধেও হয়, কারণ কার আহ, না সুবিধা হয় পৃথিবীতে মা এলে? মানে এটা যে কি সেলফিশ একটা কথা বলে ফেললাম, আমাকে লোকজন কি বলবে হ্যাঁ, এটা শোনার পৃথিবীতে পর। কে আসে হ্যাঁ, না, হ্যাঁ। মানে আমার এত ভালো লাগে, কি বলবো আমি। এবং আহ, এখন মনে হয় যে আবার বাবা মার কাছে গিয়ে থাকি একসঙ্গে? না, একসঙ্গে থাকবো কখনো মনে হয় না। মানে এটা সব কনসিয়াসলি হয় একসঙ্গে কি না থাকলাম, আমি জানি এবার না। একটু স্পেস নিয়ে চলে এলাম। হ্যাঁ, আমার মনে হয় দুটোই করা উচিত। এবং আম, আমরা যে আহ, দুটো জেনারেশনই যেই বয়সে পৌঁছেছি সেখানে এই প্র্যাকটিসটা থাকা খুব ইম্পর্ট্যান্ট, যে আহ, দুটোই আছে, একসাথে আছে, যে আমরা আছি, আমাদের আমরা আছি, সম্পর্কের তোমরাও কোনো আছো, তোমরা সঙ্গে সঙ্গে যাওয়া দূরত্ব আর নেই, খুবই কিন্তু দূরত্ব একটা, না তো। না দূর তো নয়, এটা খুব ইম্পর্টেন্ট হুম, ছিল হুম, এটা, কিন্তু এটা থ্যাঙ্কস সৌরভী অলসো। সৌরভী কোনোদিন আমি যখনই বলেছি যে একটু এদিক ওদিক, ও প্রচন্ড একটা বেঁকে হুম। বসতে, না 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 না, বাবা মা। এইটুকু আমাকে বলে দিয়েছিল এখান থেকেই এখান থেকেই, তার মধ্যে বাড়ি, হুম। কিছু করার নেই। তো সেইটা শ্বশুর শাশুড়ির জন্যই বলেছিল। সবার জন্য, হ্যাঁ। শি ওয়াজ ভেরি রেসপেক্টফুল, শি ওয়াজ, কি বলছি, আমার ভালো বন্ধু। হ্যাঁ। তো ও ও খুবই রেসপেক্টফুল এবং খুবই আহ, আহ, দায়িত্ব এইটা আমার খুব ইয়ে ছিল অদ্ভুত যে লাগে আমার বাবা তোমাদের মার প্রতি। জেনারেশনের, যে আমার ডিভোর্স হয়ে গেছে কিন্তু আমরা এখনো ভীষণ ভালো বন্ধু। না, দিস এটা নিয়ে দিস আমাদের জেনারেশনের কিন্তু আমি, তোমাদের জেনারেশনে কিচ্ছু নেই, আমি সব জানি, কিন্তু আমাদের জেনারেশনে না একটা ব্যাপার আমাদের আছে। জেনারেশনের অনেকেই, আমার বন্ধু বান্ধবরা, খুব ক্লোজ বন্ধু বান্ধবরা আমাকে জিজ্ঞেস করেছে যে তুই এখনো কথা বলিস। হুম, আমি শিওর ওকেও জিজ্ঞেস করেছে। হুম। তো বাট আমাদের কিন্তু একটা বন্ধুত্ব ছিল অনেক দিনের, তো সেটা আছে। সেটা ফেলে দেওয়ার তো কোনো মানে হয় না। আচ্ছা, কাম টু দ্য পয়েন্ট, তোমার নতুন একটি প্রেম হয়েছে জানা যাচ্ছে। না না না, এইটা একদম, আমাকে কোনো প্রেম করছি না, আমি যখন প্রেম করি আমি কখনো লুকোই না আমার প্রেম মানে লুকোতে জিনিসটা। পারো না আর কি, আমি কারণ তোমার লুকোই না, জেনে। আমার মনে হয় লুকোলে ঠিক করে প্রেম করা যায় না। হ্যাঁ। কারণ আমি যদি লুকোই,
আমাকে বন্ধু তো বান্ধবের কাছে নিয়ে যাবে, গল্প করবে। না না, আমি সিনেমাটা দেখতে যাবো ওই করে, পাতি কথা জিজ্ঞেস হ্যাঁ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যদি লুকোই যে আমি এর সঙ্গে প্রেম করছি না, তো আমি তার সঙ্গে সিনেমাটা কি করে দেখতে যাবো? আমি যে ফুচকাটা খেতে ভালোবাসি এবং আমি রোলটা সুইগি করতে ভালোবাসি না, আমি হুম, গিয়ে দাঁড়িয়ে একদম তাজা তেলে ভাজা রোলটা আমার হুম, খেতে পছন্দ হয়, সঙ্গে কেউ থাকলে ভালো লাগে। হুম, এই ফিলিং গুলো আমি মানে কি করে নিজেকে দেবো লুকিয়ে, এবং আমি এই ফিলিং গুলো কখনো স্যাক্রিফাইস করবো না। হুম, এগুলো আমাকে দারুণ আনন্দ দেয়। হুম। হ্যাঁ, তো আমি নাও, কাজেই তুমি এখন নিজে কাজ করছো, কাজ মিস যে করছো? করছি, যে একটা সার্ভাইভ ওই করে যাওয়ার পর আমার এইটা খুবই আমি থ্যাঙ্কফুল। আমি বারবার বলছি, এটা আমি সারা জীবন বলবো কৌশিকদার কাছে, যে আজও অর্ধাঙ্গিনী। আজও অর্ধাঙ্গিনী আমাকে উনি এবং এই সিরিয়ালটা দিয়েছেন। যেটা চলছে এখন। এই যে সিরিয়ালটাতে আমি স্বয়ং মহাদেবের রোল হ্যাঁ করছি, হ্যাঁ। হ্যাঁ, তো সেটাও কোনো ডিভাইন ইন্টার। তোমার তাহলে এই যে শিবের চরিত্র করছো, হ্যাঁ, হুম। তো সেটা এছাড়াও তো তোমার আগের লালনের চরিত্র যেমন ধরো। সে- ধুলোকণা। হ্যাঁ। এখনো পর্যন্ত এটাই আমার একমাত্র প্রফেশন, এবং এটা আমার সারা জীবন, আমি ভগবানকে একটাই কথা বলি, যেন প্রাইমারি প্রফেশন হয়ে থাকে। এইটুকুই আমি একদম নিজের হ্যাঁ। জন্য চাই, আমি ওরম ভাবে আর কিছু চাই না। আমি এত ভালোবাসি এই কাজটা করতে। আমি ডেফিনেটলি অন্য কাজ করতে চাই, কিন্তু দ্যাট মাইট বি মাই অল্টারনেট প্রফেশন। দিস ইজ মাই প্রাইম ফোকাস অ্যান্ড হুম। প্রাইমারি প্রফেশন। আমি এখানে আরো আরো অনেক সমৃদ্ধ হতে চাই। তুমি হতে পারবে, তোমাকে যেরকম মিষ্টি দেখতে। আমি বলি যে এটা সত্যিই হয়তো ভগবান দিয়ে এই হ্যাঁ পাঠিয়েছেন। হ্যাঁ। হ্যাঁ, তুমি একটা পার্সেন্টেজও বললে যে আমি এতটা পেয়ে এসেছি। তো তোমাকে ফিচার্স সুন্দর দিয়েছে, তোমার চোখ সুন্দর, নাক সুন্দর, তোমার হাইট সুন্দর, মিষ্টি দেখতে। হ্যাঁ। তো তোমাকে অলরেডি একটা পার্সেন্টেজ, ভগবান হাই একটা পার্সেন্টেজ, 90% ধরো তোমাকে দিয়েই দিয়েছে। এরপরে তোমাকে তার উপর কারিকুরি করতে হবে, তো ডোন্ট ওয়েস্ট ইট। আমি এটাই আমি বলছি। সত্যি চেষ্টা করি সেটা, মানে আমি আমি বলছি ওটাই, যে আমি কেন আমার বডি অফ ওয়ার্কটা নিয়ে আলোচনা হয় না, কারণটা আমার তাচ্ছিল্য। হুম, আমি এরম নয় যে আমি ইচ্ছে করে করেছি, আমার মধ্যে একটা ছিল। আমি এখন একটুখানি আহ, নিজে নিজে লিখি, ওটাতে অনেকটা না স্বচ্ছতা বাড়ে আমি দেখেছি। ভীষণ। তো সেইটা ওটাও থেরাপি। সেটা হ্যাঁ, নিশ্চয়ই। তো এটা হুম আমাকে বলাই হয়েছিল যে হুম। তুমি লিখো, দেখবে যা তোমার মনে ভালো আসবে লাগবে। লিখবে, হ্যাঁ। তো আমি লিখতে লিখতে রিয়েলাইজ করেছি, এবং মাঝে মধ্যে সেগুলো উল্টো উল্টো পড়িও, হুম 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 ভুলে যাই আমি, হুম ওই হুম জন্য হুম পড়ি। হুম। তো আমি দেখেছি, আমি একটা জায়গায় লিখেছিলাম, আমি নিজেই বহু বছর ধরে কিছু কাজ করেছি, সেগুলো না ফাইনালি যখন ফ্লোরে গিয়ে এক্সিকিউটেড হয়নি ঠিক করে, আমি ভালো স্ক্রিপ্ট শুনে করতে গেছি, কিন্তু সেগুলো আর আমি মানুষকে নিজে থেকে বলতে পারিনি যে আমি জানিস তো, বা জানো তো, জানেন তো, আমি এই কাজটা করেছি। এবং আমিও নিজে সেটার থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে দিয়েছি। হুম হুম। তো এরম কাজ কিছু আছে আমার, যাই দিয়ে আমি কিন্তু এত বছর সার্ভাইভ করেছি। সে সবারই তো থাকে। এবং হ্যাঁ, আমি সবই কি ভালো কাজ হয় নাকি? আমি সেটাই বলছি, আমাদের সব কাজ, যারা আমরা এই রকম ধরনের প্রফেশনে আছি, সব কাজ সবসময় সাকসেসফুল হয় না। এটা এটা কিন্তু এটা তো পুরো খুব সহজ জিনিসটাই, এটা কিন্তু আমি আমি বলছি তো, তোমার আমি রিয়েলাইজেশনটা অনেক পরে হয়েছে। অনেক পরে হয়েছে যে আমি নিজেকে ভাবতাম তাহলে কি আমি কিছুই করতে পারিনি, আমি এই নিয়ে খুব লো ফিল করতাম। এইটা তোমার একটা ব্যামো আছে। আমাকে, হ্যাঁ, আমাকে একটা হীনমন্যতায় ভোগা। পার্টিতে আমাকে একদিন, আমাদের একজন আমার থেকে একটু বয়সে বড় কিন্তু বন্ধু, তন্ময়দা, ও আমাকে বলেছিল যে ইন্দ্রাশিস, ও আমার বাচ্চা বলে, বেশ সরি, তো ও আমাকে বলছে, বাচ্চা তো প্রবলেম কি জানিস, খুব একটা হুম। ইয়ে হয়ে গিয়ে, উম, তুই ভীষণ আন্ডার এস্টিমেট করিস নিজেকে। ওইটাই। আমি না চারপাশে তাকিয়ে দেখলাম কয়েকজন একটু নট করলো। তো আমি সেদিন রিয়েলাইজ করেছিলাম যে কিছু তো একটা হবে, কি লোকটা এরকম ভাবে, এত এক্সপিরিয়েন্স লোক, মানে নিজের, দেখো, এটা কিন্তু বেটার যে নিজেকে হীনমন্যতায় ভোগা দেন, যে আমি কি কিছু নু কি হনু, মানে আমি দারুণ একটা হিরো হয়ে গেছি ভাবাচ্ছে। এখন যে তুমি ওইটা তো হীনমন্য, আমি হতেই পারবো না। ওটা জীবনে তুমি হতে পারবে না। আই এম অ্যান ওভার থিঙ্কার, যেটাও আমাকে কন্ট্রোল করতে হবে ক্রমাগত, সেটা হয়েও যাবে, সে নিয়ে আর চাপ নিয়ে না। তো এই সমস্তটা করে আমার বডি অফ ওয়ার্কে যেরকম অদ্বিতীয় আছে, আমি চ্যাম্পিয়ন দিয়ে শুরু করেছি, গানের ওপারে খুব হুম, উল্লেখযোগ্য, গানের ওপারে তো ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ আমি শিওর, আমি বলছি, হ্যাঁ। মানে আমি এখানে বসে কথা বলছি বলে আমিটা বলে ফেললাম, সব কাজই আমাদের একটা টিম ওয়ার্ক, আমাদের কাছে শিওর এখনো আমার কাছে তো আসেই।
বাকিরাও হয়তো বলবে এটাই, যে এখনো বিদেশ থেকে মেলস আসে আমাদের কাছে, এবং ইমেল। হুম তারপর আমি কিছু ছবি করেছি, মডারেটলি ভালো চলেছে, রিতমা ছাড়ে। হ্যাঁ, খুব সুন্দর একটা ছবি, মানে অনেকে দেখে ভালো বলেছিলেন, এখনো চর্চিত ছবিটা। লড়াই না চললেও খুব চর্চিত ছবি, চতুষ্কোণ তো সবাই জানে। তো তারপর ধুলোকণা, তার আগে প্রেমের কাহিনী। তো র্যান্ডমলি আমার কিন্তু ইউনিফর্ম গ্যাপে আমার ভালো ভালো কাজ এসেই গেছে, ভগবানের আচ্ছা আশীর্বাদ। এবং ওটিটিটা মেনশন হয় না আমার, যখন বডি অফ ওয়ার্ক নিয়ে কাজ হয়, আমি ওটিটিতে খুবই ইন্টারেস্টিং হুম কাজ করেছি রিসেন্টলি। লজ্জা ইজ যেরকম হুম পপুলার, সেরকম ইন্টারেস্টিং এবং খুব ইনফ্লুয়েন্সিয়াল একটা সাবজেক্ট, হুম ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। লজ্জার জন্য আমি প্রচুর মানুষের কাছ থেকে অনেক শুভেচ্ছা পেয়েছি। বলতে চাইছিলাম যে তুমি আমি কোনো জড়া মানে এইটার দিকটা আমি করার চেষ্টা করছি বা আমি কিছু না, অদূর ভবিষ্যতেও ঠিক করবে না। আমার মনে হয় না আমি সেইটা করব। হুম আমি এই যে জিনিসটা করি, এটার কিভাবে দেখা হয় জানি না। মানে এটা তোমাকে আমার অন্যরা যে কাছে চোখ দিয়ে দেখে সেই চোখেই তুমি নিজেকে টেনে নিয়ে যেতে চাও। আমার কাছে এটা খুব স্পষ্ট যে আমি, এরম নয় যে আমি কোনোদিন কোনো কাজকে না বলিনি, অবভিয়াসলি বলেছি, হ্যাঁ সেটা আলাদা কথা। রিসেন্টলি বলেছি। কিন্তু সেটা অন্য কারণে বলেছি। কিন্তু আমার পয়েন্টটা হলো, আমার কাছে অপশনস কমে যাবে। হুম আমি অ্যাজ অ্যান অ্যাক্টর নিজেকে অনেক বেশি 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 রোলস দিতে চাই। তুমি এক্সপ্লোর করতে চাও অনেকগুলো দিক, আমি খুবই এক্সপ্লোর করতে মানে চাই, তুমি ফুল এবং ব্লুমড হতে চাও। হ্যাঁ, তাতে আমার আমার মনে হয় এতদিন অব্দি তো আমার কিছু হয়নি আর কি, মানে আর আরে হয়ে যাবে। অন্য আর হয়নি ইন এখন দ্য সেন্স বলছি, মানে অসুবিধা খারাপ হয়নি। কিছু হয়নি, হ্যাঁ অসুবিধা হয়নি, আমার তো ভাল লাগছে করতে এটা। হ্যাঁ। আর একটা জিনিস আমার যেটা মনে হয় এখন না সব মিডিয়ামই, সে যে কোনো মিডিয়ামই বলো, টেলিভিশন বলো, বড় স্ক্রিন ছোট স্ক্রিন হাতের স্ক্রিন, সব মিলেমিশে না একাকার হয়ে গেছে। হ্যাঁ সে তো হয়েইছে। হয়ে গেছে, ফলে তুমি কি ছবিটাও করছো না না, তাই তো। ডেফিনেটলি যাদের যাদের জায়গা, আমি কিন্তু এটা অস্বীকার করছি না বা এটা বলছি না আমি লিড রোল বড় পর্দায় করতে চাই না। আমি ডেফিনেটলি, আমি যদি হুম। সুযোগ পাই সেরকম, এবং যদি প্রডিউসার তো তুমি তো ডিরেক্টররা বললেই তো তুমি সব করতে চাও। হ্যাঁ ভাবেন, তো আমি ডেফিনেটলি আই উইল গিভ মাই 200% ইন দ্যাট অ্যাজ ওয়েল। আই হুম ওয়ান্ট টু ডু দ্যাট। কিন্তু তা বলে আমি যেই কাজটা আজকে চতুষ্কোণে করেছি, বা আজকে যেই কাজটা আমি লক্ষ্মী ছেলেতে করেছি, হুম। কৌশিকদার, আমি প্রথমবার একটা নেগেটিভ চরিত্র করেছি। তো এটা এটা তো আমি পেতাম না আমি যদি নিজের অপশনস খোলা না রাখতাম। সে তো 100 বার। তো আমি সেটা এক্সপ্লোর করতে চাই ডেফিনেটলি। আর যারা সত্যি যেইটা নিয়ে হচ্ছে না কথা, আমি খুব সহজে জিনিসটাকে তো আমরা হিরো বলি হ্যাঁ হুম আর হিরোইন বলি, হ্যাঁ আর ফিমেল পার্ট ইজ আওয়ার হিরোইন। হুম হ্যাঁ, যারা ইকুয়ালি গুরুত্বপূর্ণ, তো হিরো আর হিরোইন, যারা হিরো তাদের কিন্তু মানে বিশাল জায়গা, মানে হুম এবং সেটা গড গিফটেড খানিকটা। হুম। তুমি নিজেও আমাকে মেনশন করলে, হ্যাঁ তোমাকে অনেক কিছু দিয়ে পাঠিয়েছি, ইউ হ্যাভ টু হ্যাঁ। এনহ্যান্স ইট। তাদেরও কিন্তু পাওয়া, তুমি তারা সেটাকে তুমিও তো, চর্চা করে তুমি তো যাচ্ছে। নিজেও তাই। হ্যাঁ, হ্যাঁ আমিও একটা মিডিয়ামে হিরো, সত্যি হ্যাঁ গিফটেড হিরো তো। লাগে নিজেকে যখন আমি সেটে হিরো হয়ে ঢুকি, সত্যি হ্যাঁ হ্যাঁ ফিলিংটা হ্যাঁ হয়, হ্যাঁ এটা হ্যাঁ অস্বীকার করার কোনো জায়গা নেই। হ্যাঁ। সেটাকে আমি নিজের মতো করে মেপে নিজের জীবনে নিজেকে সেটাকে সেটাকে জায়গা গুছিয়ে দিই। রাখো। হ্যাঁ। হ্যাঁ, খুব যত্ন করে রাখতে হয়, আমি হুম। জানি সেটা নিয়ে। আমি একদিন কত গর্ব করবো, পার্সেন্টেজ, ভগবান নিয়ে চলে যাবে এটা আমার কাছ থেকে। কোথায় কত পার্সেন্টেজ সেটা আমার দিতে হবে। ওই আনন্দটা আমার মধ্যে রেখে দিই। খুশি দেখছো ওটা শেষ তো। কৌশিকদার ছবি শেষ, খুব হ্যাঁ। তাড়াতাড়ি রিলিজ আমি করবে। কৌশিকদাকে বলো, আমি আবার ক্লান্ত পথচারী কিন্তু শুনতে চাই আর একটা ওরকম গান, মানে ওই গানটা রাখবেন। আমি আমি নিজেই বললাম ফোন করে, কৌশিকদাকে গানটা রাখবেন কিন্তু। হ্যাঁ আমি জানি না কি করবে, এত ভালো গানটা। এনিওয়ে তুমি তো চোখ নিচু করে আছে যাতে আমি বুঝতে না পারি আছে কি নেই। না না না, ওরম না, আমি ভাবছিলাম, খুব বয়ে গেছিলাম যে হ্যাঁ গানটা এত ভালো, এবং এই এত ভালো। আর ওই সময়টা না আমি মুসৌরি বেড়াতে গেছি বুঝলে তো, আর ওই গানটা রিলিজ করেছে। আমি না পুরো রাস্তায় মুসৌরি ওই পাহাড়ি রাস্তাটাতে, মানে কতগুলো রিল বানিয়েছে ওই গানটা দিয়ে দিয়ে করে, আর কৌশিকদাকে পাঠিয়ে, এত ভালো গানটা গেয়েছেও অসাধারণ, আর অনুপম বানিয়েছেও অসাধারণ করে। সাংঘাতিক। এবং হ্যাঁ আমি এইটা আমি খুবই, সবাই দেখেছেন, নোটিস করেছেন যে কিছু পরিচালক আছে যাদের ছবিতে গান একটা অন্য জায়গা চলে হুম। যায়, অন্য মান নিয়ে নেয়। ঠিক তার মধ্যেই গানটা খুব এই যে উল্লেখযোগ্য। এটা এটা বোধহয় মানে এটা ইট ইজ আ হিট সং। হিট ভালো মানে ভালো গান যে সবসময় হিট হবে তার তো মানে নেই, আবার হিট গান যে সবসময় ভালো হবে তা মানে নেই, কিন্তু ভীষণ এটা দুটোই। মনে রাখার মতো একটা
এবং হ্যাঁ মনে রাখার মতো কাল অবধি না, মানে এটা, দীর্ঘদিন মনে রাখার হ্যাঁ মতো এটা একটা গান। কালোজয়ী গানের জায়গা নিয়ে নিয়ে নিতেও পারে এরকম একটা পরিস্থিতি। এখন বাহ! কথা হলো যে অনেক আমাদের তো অনেক গল্প হলো আজকে ইন্দ্রাশিস, এবং আমার ভীষণ ভালো লাগছে। আরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ হ্যাঁ সো মাচ, খুব থ্যাংক ভাল ইউ। লাগলো, খুব ভাল লাগলো, এবং আমরা আশা করি এখানেই আমাদের গল্পটা কাজ মোটামুটি শেষ করব। কারণ এত সুন্দর করে খুলে নিজের কথা বললে, এবং তোমার কথাটা শুনে অনেকে অনুপ্রাণিত হবে, এবং যারা নতুন কাজ করছে তারা অনুপ্রাণিত হবে, এবং এটা বুঝবে যে মানুষের উত্থান পতনটাকে কিভাবে ট্যাকেল করতে হয়। মানে দুটো রশি হাতে নিয়ে নিয়ে তো চলতে হয়, মানে একসঙ্গে। তো সেটা তুমি সুন্দর করে বুঝিয়ে দিলে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। এবং আশা করি তোমার পরবর্তী কাজগুলো হলে তুমি আমাকে জানাবে, এবং আমরা পরেও আবার কখনো এরকম সুন্দর একটা আড্ডা মারতে ডেফিনেটলি, পারবো। হ্যাঁ ডেফিনেটলি। আমি সত্যি, লোকে ভাবে আমার খুব অ্যাটিটিউড, কিন্তু উল্টোটা। আমি এত লজ্জা পাই বলে সব জায়গায় কথা বলতে পারি না, কিন্তু আমি নিশ্চয়ই আমার কাজের কথা তোমাকে পরে জানাবোই। হ্যাঁ এবং এটা আমার এখন সত্যি মনে হয় যে এটা আমার দায়িত্ব লোককে জানানো। হ্যাঁ নিশ্চয়ই। আমি অবহেলা করেছি, এটা আমার হ্যাঁ আর হ্যাঁ করা উচিত না। না, আর খুব যে কাজটাই আসবে সেটাকে জানানো, মানে যত্ন করে, আমরা যেমন যেন যে কোনো জিনিসই যেমন যত্ন করে আলমারিতে তুলে রাখি বা শোকেসে সাজিয়ে রাখি, ট্রফি বা কিছু, কাজগুলো তো প্রত্যেকটাই খুব যত্ন করে, সেটা ভালো খারাপ যাই হোক, যত্ন যত্ন করে করে, মানে সবই যত্ন করতে হয় খুব জীবনে। খুব হ্যাঁ ভীষণ ভীষণ। সেভাবে আশা করি তুমি সেভাবে যত্ন নিয়ে দেখো এবং দেখবেও ভবিষ্যতে। এই বলে নিশ্চয়ই। আজকে আমি আমার এই অনুষ্ঠানটা শেষ করি, থ্যাংক ইউ, এবং থ্যাংক ইউ তারপরে আমাকে ডাকলে উম, এখানে তুমি। আজকে আমাদের অনুষ্ঠানটা এখানেই শেষ হচ্ছে, আমাদের এই গল্পটা এখানেই শেষ হচ্ছে। এবং আজকের গল্পটা অন্যান্য সমস্ত দিনের গল্পের চেয়ে আলাদা, কারণ একটা ইয়াং ছেলে, সে আজকে এত, একটা ইয়াং হ্যান্ডসাম মিষ্টি ছেলে যে খুব ভালো অভিনয় করে, তাকে এত বড় বড় পরিচালকরা ডাকেন, তারা অভিনয় করে, কিন্তু তারপরেও তার মনে একটা দুর্বলতা বা মনের একটা কষ্ট থেকে সে কোন দিকে কিভাবে কি একটু একটু হয়ে যায়, কিন্তু তারপরে সে আবার উঠে দাঁড়ায়, আবার সে ছোটে। খুব ইন্সপায়ারিং গল্প, সত্যি ওর জীবনটা খুব ইন্সপায়ারিং। আপনারা পুরোটা নিশ্চয়ই শুনলেন, ভালো লাগবে আশা করি। আর ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। নমস্কার। নমস্কার, আমি ইন্দ্রাশিস। আমি যেখানে বসে আছি, যার বাড়িতে বসে আছি, তাকে নিয়েই কথা বলছি। নিবেদিতা দে আমাদের খুবই পরিচিত একজন জার্নালিস্ট, অনেক বছর ধরে সাংবাদিকতা করেছেন, এবং তার একটি চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, নিবেদিতা অনলাইন। আমি সেটি আগেও দেখেছি। আমি সেখানে এসে আড্ডা মারার সুযোগও পেলাম, দারুণ লাগলো। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আহ, জিনিস আমি বলতে চাই, আহ, এখানে এসে আমি একটা জিনিস শিখেছি, যে মিউচুয়াল রেসপেক্ট ইজ আ লট, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার দারুণ একটা সময় কাটলো এখানে এসে। আপনারা অবশ্যই দেখবেন, আপনারা অনেকে দেখেন সেটা আমি জানি, খুবই চর্চিত অলরেডি। আমি তাও আবার বললাম, যদি আরো কিছু মানুষ আহ, দেখতে চান ভালো পডকাস্ট, তাহলে অবশ্যই নিবেদিতা অনলাইনে চোখ রাখুন।